Assalamu alaikum. I hope you can hear me. Just let me know in the comment box that my voice is clear. Just let me know, please. আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। রাফিউল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নীলাদ্রি নীল বলছেন, জি শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। Okay, we are extremely sorry that we are late. There are some internet issues, so thank you for your patience. Thank you for waiting. So we will be talking about study in Denmark today. Sorry, it's my mistake. We will be talking about UK. So আপনাদের যারা ইউকে নিয়ে পড়াশোনা নিয়ে আগ্রহী, যারা কিনা ইউকে নিয়ে জানতে চাচ্ছেন, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন। এবং আপনারা আমাদেরকে একটু জানান যে আপনারা কে কোথায় কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন। আর আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা যেন আমাদের এই লাইভটা তারাও যেন দেখতে পান, যাতে করে ইনফরমেশনগুলো তাদের কাছেও পৌঁছে যায়। সো আজকে আপনারা জানেন আমাদের দুজন স্টুডেন্ট, তারাও আমাদের সাথে আজকে জয়েন করছে, পড়াশোনা করছে ইউকেতে। তো আপনারা ডিরেক্ট তাদের কাছ থেকেই অথেন্টিক ইনফরমেশনগুলো পাবেন, সেখানকার লাইফস্টাইল, সেখানকার পড়াশোনা, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং, কস্ট, যাই বলেন না কেন সবকিছু ইনশাআল্লাহ। তো আপনারা জাস্ট আমাদেরকে একটু জানান যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটি, এবং আমাদের লাইভটি আপনারা শেয়ার করতে পারেন। সো আমরা কয়েকটা কমেন্ট নিয়ে আসি, তারপর আমরা আমাদের স্টুডেন্টের সাথে পরিচিত হব। তাসনিম হাসান প্রান্ত ভাইয়া বলছেন ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনফার্মেশন। থ্যাংক ইউ। নীলাদ্রি নীল, স্যার আইএলটিএস স্কোর কত লাগবে ইউকেতে? ওকে, হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাকে একটু স্পেসিফিক করে বলেন, আপনি আন্ডারগ্রেডে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন নাকি মাস্টার্স প্রোগ্রামে? এটা আমাদেরকে একটু মেনশন করে দেন। থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। সারওয়ার রানি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে দেখছেন বাঁধন মোর্শেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া দেখছেন ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ। মনির হোসেন নিশাদ, আই এম ফ্রম ধানমন্ডি, ঢাকা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্যাপিটাল সিটি থেকে দেখছেন। নীলাদ্রি নীল, আমি নারায়ণগঞ্জ ২,৫০০ গোপালদি। ওকে, আপনার গেস্ট সোহান ভাই এরিয়া থেকে। আচ্ছা, ওকে, সোহান ভাইকে আমি এখনই নিয়ে আসছি। ওকে, সো লেটস ইন্ট্রোডিউস আওয়ার স্টুডেন্টস। সো প্রথমেই হচ্ছে চলে আসি আমাদের সোহান ভাইয়ের কাছে। সোহান ভাই, ওয়েলকাম টু আওয়ার লাইভ সেশন, ওয়েলকাম টু আইএলটিএস কোড। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, শীত অনেক বেশি তাই না ইউকেতে এখন? ইউকেতে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে এখন। আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো যে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসবে,
সো আমরা সেই কোয়েশ্চেন গুলোতে যাওয়ার আগে আমরা একটা শর্ট ডেসক্রিপশন এ চলে আসি। বাংলাদেশে কোথায় পড়াশোনা করতেন? কি বিষয়ে পড়াশোনা করেছিলেন? কবে আপনি ইউকেতে আসলেন? এবং এখানে কি বিষয়ে পড়ছেন? কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? সব মিলিয়ে ব্রিটিশ লাইফ কেমন যাচ্ছে আপনার? আমি ভাইয়া বাংলাদেশের আহমদ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আ ইংরেজিতে অনার্স করেছি। দেন গত বছর জানুয়ারি ইনটেকে এই ইউকেতে এপ্লাই করলাম। উম নভেম্বরের শেষ দিকেই আমার এপ্লাই করা হয়েছে। তারপরে ডিসেম্বরের মধ্যে অফার লেটার এবং জানুয়ারিতে আমার ভিসার জন্য এম্বাসি ফেস করলাম। দেন ভিসা হওয়ার পরে মার্চের ২১ তারিখে আমি ইউকেতে এসে পৌঁছাই। কোভিড এর কারণে আমি ইচ্ছে করেই লেট করে আসছি মূলত। না হলে জানুয়ারিতে আসতে পারতাম। অনলাইনে ক্লাস থাকার কারণে তখন তো অনলাইনে ক্লাস ছিল যখন আমি আসতেছিলাম। তো অনলাইনে থাকার কারণে একটু লেট করেই মূলত আসা হইছে। তো এই মার্চের ২১ তারিখে চলে আসলাম ইউকেতে। আর এখন তো যাচ্ছে ভাইয়া দিন। ঠান্ডা একটু। আর সবকিছু মিলে ইউনিভার্সিটি লাইফ প্লাস জব সবকিছু মিলে একটা ব্যস্ততার মধ্যে দিন কাটানো হচ্ছে। যাক, থ্যাংক ইউ সো মাচ। এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন। সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আ এমনি ইউনিভার্সিটির পড়াশোনা, আই মিন ইউকে ইউনিভার্সিটির পড়াশোনা, এর পাশাপাশি বাংলাদেশের পড়াশোনা, এই দুটার মধ্যে কেমন ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনি? এই ২ টার মধ্যে ভাইয়া মূলত অ একটা হিউজ ডিফারেন্ট আমরা বলতে পারি। আ যেখানে বাংলাদেশে আমরা না বুঝলেও যেটা আমাদের বাংলাদেশের মানুষের মূলত একটা মেইন সমস্যা হয়। সেটা হলো গিয়ে ইংরেজিতে কথা বলাটা, ইংরেজিতে বোঝাটা। আর বাংলাদেশে যখন আমরা ক্লাস করতাম তখন যদি কোন কিছু না বুঝতাম, ম্যাডামরা বা স্যাররা বুঝায় দিত, বাংলাতেই বুঝায় দিত মূলত। যখন ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ি আমি, তখনও বাংলাতেই বুঝায় দিত মূলত। ক্লাসগুলো বাংলাতেই করত সবার বুঝার জন্য। কিন্তু এখানে তো এই অপশনটা এভেইলেবল না। এখানে ফার্স্টলি আসার পরে যে জিনিসটা মানে একটু বেশি ফেস করা হইছে সেটা হলো গিয়ে তাদের অ্যাকসেন্টটা, তাদের অ্যাকসেন্ট ধরাটা। আস্তে, আস্তে এখন ইউজড টু হয়ে গেছি ওদের অ্যাকসেন্টের সাথে। তো ক্লাস সবকিছু মিলে ভালো লাগে। আর নতুন, আচ্ছা, নতুন দিন নতুন কিছু শিখতেছি। এটা আসলেই খুব ভালো লাগার একটা ব্যাপার। রাইট। আ ব্রিটিশ পিপলরা কেমন? মানে কেমন লাগতেছে আপনার কাছে ব্রিটিশ পিপলদের ওদের কালচার, ওদের বিহেভিয়ার? কালচার, বিহেভিয়ার সবকিছুই ভালো। আর মূলত তারা খুব ফ্রেন্ডলি হয়। এমনিতে চুপচাপ কথা বলেন না। কিন্তু যখন একটা মানুষ হেল্প এর জন্য যাবে, ওদেরকে জিজ্ঞেস করা হয় যে, "এটা কি হবে বা কি?" খুব সুন্দরভাবে একদম নিজের মতো করে তারা ওটার একটা সলিউশন দিয়ে দেয়। এক্ষেত্রে খুব ভালো লাগে। ফাইন। আ সেখানে কোনো ডমিনেট করার কোনো প্রবণতা আছে? সেই যে ২০০ বছর আগে আমাদেরকে ডমিনেট করত? না, 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 এরকম কিছু? এরকম কোনো কিছুই নাই এখানে। উম ওকে, ফাইন, ফাইন। আ আপনি আ কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমি এমএ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস অ্যান্ড টেসোলে। আচ্ছা, পোর্টসমউথ ইউনিভার্সিটিতে, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ পড়াশোনা করতে। আচ্ছা। ওখানে আমাদের বাংলাদেশী স্টুডেন্ট কেমন আছে? এখানে আমাদের আম আমার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে বাংলাদেশের আমরা প্রায় কয়জন? ২০ জন আছি। ২০ জন, ওকে, ১৯-২০ এরকম। প্লাস ব্রিটিশ আছে আর আফ্রিকান, পাকিস্তান, উম নেদারল্যান্ড থেকে অনেক বেশি। ফাইন, ফাইন। ওকে। আহ এখানকার ওয়েদার কন্ডিশনটা কেমন? আ যদি একটু বলেন বাংলাদেশের সাথে কি ধরনের ডিফিকাল্টিজ ফেস করতেছেন? কম্পারিজন যদি করি? ডিফিকাল্ট বলতে ভাইয়া ঠান্ডা বেশি। এমনিতে ওয়েদার খুব ক্লিন থাকে। আম সাডেনলি বৃষ্টি নামার সম্ভাবনাটা খুব বেশি থাকে। হঠাৎ বৃষ্টি নেমে যায়। এটা একটা প্রবলেম ধরতে গেলে। আর এমনিতে ঠান্ডাটা যেটা সবসময় বেশিরভাগ সময় থাকে। আর যখন সামার সিজন থাকে তখন অ্যাজ ইউজুয়াল আমার বাংলাদেশের মতোই লাগে। শুধু রাত্র আর সকাল বেলাটা একটু ঠান্ডা থাকে। আর দুপুর থেকে বিকাল পর্যন্ত একদম মানে বাংলাদেশের একটা ওয়েদার। এই মূলত এটা ৪ মাসের মতো। আর বাকি ৬ মাস ঠান্ডা শুরু থেকে একদম বেশি ঠান্ডা হয়। এখন তো ঠান্ডা এই পুরা শীত। ফাইন। আচ্ছা, আমরা কয়েকটা কমেন্ট নিয়ে আসি। আমি দেখতে পাচ্ছি আপনার অনেক ফ্যান ফলোয়াররা এখানে আছেন। তো তাদের সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হই। আচ্ছা। আহ নীলাদ্রি নীল আ উনি বলছেন আমাদের গেস্ট সোহান ভাইয়ের এরিয়া থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা গোপালদি থেকে। হ্যাঁ। ওকে। বাঁধন ভাইয়া বলছেন, "আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। থ্যাংক ইউ।" আপনারা কমেন্ট করছেন এবং আমাদেরকে দেখছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দিন যাতে করে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছেন
বা পরিচিত যারা আছেন তারা যেন এই ইনফরমেশন গুলো পেয়ে যান। ওকে। আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি। ভাইয়া এইচএসসি এর পর IELTS স্কোর কত লাগবে? আচ্ছা। আ আপনি যদি একটু স্পেসিফিক করে আরো বলেন যে আ সেটা আপনি কোন কোর্সে যেতে চাচ্ছেন? আ বিজনেসের নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্ট? তারপরেও আমরা বেসিক ইনফরমেশন দিচ্ছি। সোহান ভাইয়া, এইচএসসি এর পর IELTS স্কোর কেমন লাগবে? তার মানে ব্যাচেলর করতে চাচ্ছেন উনি। হ্যাঁ, ব্যাচেলর করতে। যদি ভাইয়া এইচএসসি এর পরে 6.5 আনতে পারে, তাহলে ইউকে এর ভালো, ভালো মানের ইউনিভার্সিটি গুলোর মধ্যেই অ্যাডমিশনের মানে আন্ডার গ্র্যাজুয়েটে দিতে পারবে। আর যদি স্কোরটা একটু কম চলে আসে, যেমন অনেকের 5.5 আসে, 6 আসে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি তাদের কন্ডিশন দিয়ে দেয় যে তাদেরকে একটা কোর্স আছে যেটা 6 মান্থের। আ ওই কোর্সটাতে আসতে হয়। ওই কোর্সটা কমপ্লিট করার পরে তাদেরকে আন্ডার গ্র্যাজুয়েট দেওয়া হবে। তো সেক্ষেত্রে 6.5 টা হলো গিয়ে একটা সেফ জোন বলা যায়। আ সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটা ছাড়ও আছে প্লাস স্কলারশিপ একটা চান্স থেকে যায়। উম আচ্ছা, 6.5 টা হলে বেটার। ওকে। আ ইন্ডিভিজুয়াল কোনো স্কোর কি ম্যাটার করে? দেখা গেল আমি রিডিং এ 5.5 পেয়ে গেলাম অথবা 5 পেয়ে গেলাম। সেক্ষেত্রে? সেক্ষেত্রে ভাইয়া ওদেরকে যে ফাউন্ডেশন কোর্সে আসতে হবে। আর এক্ষেত্রে ফাইন। বেটার হলে কি যদি ইউকে ভিআই যে আইএলটিএস টা আছে ওইটা দেওয়া হয়। যদি স্পেসিফিক টার্গেট তার ইউকেই থেকে থাকে যে আমি এইচএসসি এর পরে ইউকে তে চলে আসবো, সেক্ষেত্রে ইউকে ভিআই যে আইএলটিএস টা আছে ওইটা দিলে একটু মানে চান্সটা বেশি থাকে। তখন যদি কোন একটা কম্পোনেন্টে কোন একটা স্কোরটা একটু কমিয়েও আসে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি তাদেরকে একটু ছাড় দেওয়া হয়। আচ্ছা। আর এই ক্ষেত্রে একাডেমিক স্কোর, আই মিন এসএসসি, আ এইচএসসি এখানকার স্কোর? এসএসসি, এইচএসসি তে যদি 4 পয়েন্ট আপ থাকে তাহলে বেটার। ওকে, ফাইন। আহ আশা করছি প্রান্ত ভাইয়া আপনি আপনার ইনফরমেশন পেয়েছেন। তারপরেও আরো যদি কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন পড়ে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আ চলে আসি তারপর নুসরাত নিডা ওয়াচিং ফ্রম Copenhagen, Denmark. Okay, we have some international viewers as well. ওকে, তারপরে হচ্ছে ওমর সিয়াম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম ভাইয়া কেমন আছো তুমি? ওকে। দীপু সরকার। আই মিন মেবি উনি ওনার ফ্রেন্ডকে মেনশন করেছেন। থ্যাংক ইউ। সাইমন সোহান নোয়াখালী থেকে। আচ্ছা। ওকে, আ ওকে। নাসিম সে নোয়াখালী। নাসিম ভাই। হুম, হুম, রাইট। মেবি আপনার পরিচিত। আচ্ছা। হুম। তারপরে হচ্ছে আমাদের নাসিম ভাই, সোহান ভাইয়ের বিগ ফ্যান। আচ্ছা, আপনি আপনার ফ্যানদের সম্পর্কে একটু বলেন। এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি। জি। আ এই নাসিম ও তো আমার ছোট ভাই। ও আমার ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, হামদর্দ ইউনিভার্সিটিতে। এখানে এখন ইয়েতে ওকে। আছে। তাহলে তাদের সাথে একসাথে থাকা হইছে। আচ্ছা, ফাইন। আশা করছি আমরা মেবি নেক্সট ইয়ার উনাদেরকেও পাবো ইউকে তে। হুম, হোপফুলি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। তাশরিফ রহমান। তাশরিফ আ আমার একজন অনেক আদরের একজন ভাই। ভাইয়া প্রাইভেট ডিগ্রি আ করার পর কি এমবিএ করতে বাইরে যাওয়া পসিবল? আই মিন প্রাইভেট ডিগ্রি বলতে মেবি এরকম বোঝাচ্ছেন উনি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আ ডিগ্রি করছেন মেবি অথবা ডিগ্রি পাস করছেন এরকম। তারপর কি এমবিএ করতে বাইরে যাওয়া পসিবল কিনা? আচ্ছা, আমরা ইউকে এর ব্যাপারটা একটু শুনি। সোহান ভাইয়া। আ সে যদি ডিগ্রি করে থাকে তাহলে তো মূলত ৩ বছরের মনে হয়। ৩ বছরের হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি করা হয়। রাইট, সেক্ষেত্রে তাকে আইএলটিএস করে আসতে হবে। আর যদি তার যে ডিগ্রিটা সে নিল সেটা যদি ইংলিশে হয়ে থাকে তাহলে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তারা এমওয়াই অ্যাকসেপ্ট করে বা ইন্টারনাল টেস্টের একটা ব্যবস্থা করে বা ওয়াইইটিসি এক্সাম আছে ওইটা ওইটা দিতে বলে। তো সেক্ষেত্রে চান্স আছে। হুম। ইংরেজিতে হলে রাইট, বেশি ইংরেজিতে হলে তখন সুবিধাটা হয় তাদেরকে একটা ইন্টারনাল টেস্ট বা ওয়াইইটিসি যেটা একটু খুব কম সময়ের মধ্যে দেওয়া যায়। আ আ রাইট। সেটা করে তারা চলে আসতে পারবে। আর না হলে যদি অন্য সাবজেক্টে হয় সেক্ষেত্রে আইএলটিএস দেওয়াটাই বেটার। চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এক্সাক্টলি, এক্সাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া। তাশরিফ ভাইয়া কমেন্ট করার জন্য। তারপরেও আরো যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারো ভাইয়া। ওকে। As I mentioned earlier, you have a lot of fans. আ Uh, ইনশাআল্লাহ Fahim বন্ধু। Sheikh.
আচ্ছা, এবং সে নিজেও আ ইউকে আসার জন্য ইয়ে করতেছে এখন। মেবি তাকে আচ্ছা। কিছুদিনের মধ্যে আমাদের সাথে পাবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। So, Fahim bhai, hello from Copenhagen and from Denmark. Thank you for your comment. আহ আমাদের শান্ত ভাইয়া বলছে, "বন্ধু শোন তুমি একটু ইউকে" ওইটা পার্সোনালি এখন না। হ্যাঁ, রাইট, রাইট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবকিছুই আমরা আম আমরা আমাদের এগুলোর রিফ্লেকশন সবকিছুই আমরা পাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আরো কিছু কোয়েশ্চেন আসছে। আমরা সেগুলো কোয়েশ্চেন গুলো দেখব ইনশাআল্লাহ। ওকে, আমি আগেই বলছি যে আপনার অনেক ফ্যান। আসলে এই ফ্যান গুলা কি আর বলবো? আ অনেকগুলো কমেন্ট আসছে। আচ্ছা, আ আমরা একটু দেখে আসি। মিমি, মিমি আপু। আমি জানি আমি পিচ্ছি। আরো আমার পিচ্ছি বোন। ওকে, ওকে। ওহিদুল ইসলাম নীরব, হুম, ফ্রম নরওয়ে। নরওয়ে থেকে। রাইট, বিগ ফ্যান। আ আমরাও আপনার বিগ ফ্যান। সিরিয়াসলি নীরব ভাই, উই আর রিয়ালি মিসিং ইউ। কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি দেখছেন অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, ভাই আমরা একটু আ স্টেপ বাই স্টেপ আগাই। এর ভিতরে কোয়েশ্চেন গুলো আসতে থাকুক। আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আমাকে একটু বলবেন যে একটা ফুল আ প্রিপারেশন যেমন আমি যদি মাইন্ডসেট করে থাকি যে হ্যাঁ, আমি ইউকে তে পড়াশোনা করতে যাবো। এটা ব্যাচেলর হতে পারে, এটা মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, যাই হোক না কেন, প্রিপারেশনটা কি করে নেওয়া উচিত? আমি যদি আরো স্পেসিফিক করে বলি, যেহেতু একটা IELTS এর রিকোয়ারমেন্ট আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট গুলো রেডি করতে হয়। তো আমি সব মিলিয়ে আ কেমন সময় হাতে রেখে প্লাস সেখানে আবার ফিন্যান্সিয়াল কিছু ডকুমেন্টের ব্যাপার-স্যাপার আছে। তো এরকম একটা মিলিয়ে আপনি একটা রাফ একটা আইডিয়া দেন যে কেমন সময় হাতে রেখে আমাদের এই প্রিপারেশন গুলো নেওয়া উচিত অ্যাকর্ডিং টু আ ইওর এক্সপেরিয়েন্স? হুম। ভাই আমি যখন এপ্লাই করি তখন হাতে মূলত একটু সময় ছিল। সময় ছিল আমার হাতে। তো আমি এপ্লাই করেছিলাম নভেম্বরের মাঝখানে। তো জানুয়ারি ইনটেক এর জন্য। তো মূলত ইউকে তে ২ টা ইনটেক সবচেয়ে বড় ইনটেক। একটা হলো জানুয়ারি ইনটেক, একটা সেপ্টেম্বর ইনটেক। তো ২ টা ইনটেকের ক্ষেত্রেই যখন ক্লাস শুরু হবে আ বা অ্যাডমিশন চলার একটা ডেডলাইন থাকে। ওই অ্যাডমিশন চলার ডেডলাইনের মিনিমাম যদি হাতে ১ মাস টাইম রাখা যায় অ্যাডমিশন চলার ডেডলাইনের আগে, সেটা হয় বেটার। যে এপ্লাই করার পর ইউনিভার্সিটি মাঝে, মাঝে কন্ডিশন দেয়, মাঝে, মাঝে দেয় না। বা যখন স্টুডেন্ট কোন এজেন্সির থ্রুতে যায়, এজেন্সির থ্রুতে এপ্লাই করে, তখন এজেন্সি বলে যে আপনার এই রিকোয়ারমেন্ট এই হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু মাঝে, মাঝে তা হয় না। মাঝে, মাঝে ইউনিভার্সিটি অনেক কন্ডিশন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে যদি হাতে একটু টাইম নিয়ে এটা করা হয়, তাহলে এই ডেডলাইনটার মাঝখানেই যদি আ এপ্লাই করে ফেলে, তো একটা ঠিক টাইমের মধ্যে তার অ্যাডমিশন মানে অফার লেটারটা চলে আসে। তো সেক্ষেত্রে তারপরে সে একটা ভালো টাইম পায়। তার বাকি ডকুমেন্টস রেডি করার জন্য। যেমন ফাইনাল অফার লেটার চলে আসার পরেই তার ব্যাংকটা রেডি করে ফেলতে পারে। কিন্তু যদি তার হাতে টাইমটা কম থাকে, সেক্ষেত্রে হয় কি অ্যাডমিশন যখন মানে এপ্লাই করবে, তার সাথে, সাথেই ব্যাংকটা রেডি করে ফেলতে হয়। সেক্ষেত্রে যখন একটা নেগেটিভ আ একটা ফিডব্যাক চলে আসে ইউনিভার্সিটির কাছ থেকে, সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায় যে এত কষ্ট করে আমি ব্যাংকটা রেডি করলাম। আ কিন্তু তারপরে হলো না। সেক্ষেত্রে একটা তার তার মনটা ভেঙে যায়। এরকম একটা ব্যাপার হয়ে যায় আরকি। যে তার মনটা ভেঙে গেল। রাইট, সেক্ষেত্রে যদি হাতে আ আমি মনে করি যে আ তার ক্লাস শুরু হওয়ার বা তার সেশন শুরু হওয়ার যদি ৩ মাস বা ৩.৫ মাস, ৪ মাস এরকম ৪ মাস নিলে বেটার। হুম? যে ভিসা হওয়ার রাইট, পরে বাড়িতে বসে থাকুক, ফ্যামিলিকে সময় দেক। আ সব দিক দিয়ে কেনাকাটার একটা ব্যাপার থাকে সবকিছু। তখন তো খুশিতে সবকিছুই করে। তো রাইট, হাতে একটু টাইম নিয়ে নিলে সেক্ষেত্রে বেটার হয়। না হলে তাড়াহুড়ো লেগে যায়। যে আমার ক্লাস শুরু ধরেন জানুয়ারির ৩০ তারিখ ২০ তারিখে ক্লাস শুরু। আমার ভিসা আসছে জানুয়ারির এই ১০ তারিখে। তো এই ১০ দিনের মাঝখানে আমার সবকিছু রেডি করতে হয়। তো একটা রাইট। মানে সময়ের একটা ব্যাপার এখানে কাজ করে আরকি। যেটা প্রবলেম ফেস করে সবাই মূলত। তো এক্ষেত্রে একটু টাইম নিয়ে যদি হাতে ৩ মাস ৪ মাস নিতে পারলে সবচেয়ে বেটার। ৩ মাস এনাফ আমার মতে। তার সব রাইট, ডকুমেন্টস এর মাঝখানে রেডি হয়ে যায়। ফাইন। যেহেতু ব্যাংকের কথাটা উঠলো, আ আমাকে যদি একটু বলতেন যে এখানে আসলে ব্যাংকের ডকুমেন্টটা অ্যামাউন্টটা কেমন থাকতে হয়? সেটার ডিউরেশন কেমন রাখতে হয়? ৩ মাস নাকি ২ মাস নাকি ২৮ দিন? কিরকম আ আসলে ব্যাপারটা ব্যাংকের ব্যাংকের ডকুমেন্ট কেমন থাকতে ম্যাচুরিটি হয়? হয় এমবাসিতে জমা দেওয়ার সময় ২৮ দিন ম্যাচুরিটি লাগে। ২৮ দিন ব্যাংকে রাখতে হয় টাকাটা। আর
মূলত যদি হাতে সময় থাকে, যেটা বললাম আমি, হাতে সময় থাকে, যদি অফার লেটার চলে আসে তখন ব্যাংকটা রেডি করাটা বেটার। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি কন্ডিশন দেয় যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে কিছু ইউনিভার্সিটি কন্ডিশন দেয় যে তোমাকে আমরা অফার লেটার যে দিব, মানে তখনই তারা ব্যাংকের পেপারটাও চায়। সেক্ষেত্রে ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যে তাদের ইনফরমেশন গুলো পাওয়া যায় যে তুমি যে সাবজেক্টে যাচ্ছ তার রিকোয়ারমেন্ট গুলো কি। ওই রিকোয়ারমেন্ট গুলো যদি দেখা হয় আগে থেকে, যদি ইউনিভার্সিটির কন্ডিশন না থাকে যে আমার অফার লেটারের আগে আমার ব্যাংক রেডি করতে হবে, বা আমাকে অ্যাডমিশন যখন আমি অ্যাপ্লাই করব তখনই ব্যাংকটা রেডি রাখতে হবে, সেক্ষেত্রে পরে করলেও পারে যদি হাতে সময় থাকে। কিন্তু যদি হাতে রাইট। সময় না নিয়ে যে করে ফেলে, তখন একদিক দিয়ে অফার লেটার আসবে। তো অফার লেটারের পরে তো ক্যাশ লেটার নিতে টাইম লাগে না বেশি দিন, 7 দিন থেকে 15 দিন সর্বোচ্চ টাইম নেয় ইউনিভার্সিটি ক্যাশ ইস্যু করতে। তো তখনই ব্যাংকটা রেডি করে ফেলতে বেটার যদি হাতে টাইম কম থাকে সেক্ষেত্রে। আর রাইট। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে ব্যাপারটা হলো সে এটা তার ডিপেন্ড করে তার টিউশন ফি পেমেন্টের উপরে। তার টিউশন ফি যদি সে 50% পেমেন্ট করে ফেলে, তখন ব্যাংকে 20 লাখ টাকা রাখলেই চলে। বাংলাদেশের 20 লাখ টাকা রাখলেই চলে। আর যদি ইউনিভার্সিটির যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, কিছু ইউনিভার্সিটি 2,500 পাউন্ড, কিছু ইউনিভার্সিটি 3,500 পাউন্ড নেয়। সেক্ষেত্রে তার অ্যানুয়াল যে কস্ট ইউকে থাকার, প্লাস তার রেস্ট অফ দ্য টিউশন ফিস যতটুকু আছে, সেই একটা এক্সাক্ট অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে রাখতে হয়। সেক্ষেত্রে যদি টিউশন ফি 3,500 পাউন্ড পে করে, আর টিউশন ফি যদি তার হয় 14,000 সামথিং এরকম, তখন তার 25 লাখ 26 লাখ চলে যায়, 25 লাখ টাকা এরকম। আর এমনিতে 20 লাখ টাকাটাই ধরা হয় মূলত। হ্যাঁ, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই যখন টিউশন ফিটা পে করার পরে 20 লাখ টাকা ব্যাংকে রাখলেই হয়ে যায়। ফাইন। এ লট অফ ইনফরমেশন। আমি তারপরে হচ্ছে একটু বোঝানোর সুবিধার্থে, আই মিন যারা ভিউয়ার্স যারা আছেন তাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার একটু রিপিট করি। তার মানে ব্যাংকে হচ্ছে আমাকে 28 ডেজ এর একটা স্টেটমেন্ট আমাকে দেখাতে হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যামাউন্টটা 20 লাখস বাংলাদেশী টাকায়। হ্যাঁ। আচ্ছা। এখন এই যে টাকাটা সোর্স অফ ফান্ড বা কার অ্যাকাউন্ট হতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট? যদি মাস্টার্সে একটা স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে তার নিজের ইনকাম নিজের অ্যাকাউন্টটা হলে বেটার। আর অবভিয়াসলি তার হিসেবে তার যেটা দেয় তার বাবা বা মার নাম, যেটা রাইট। বর্তমানে যেটা ওইটা এই। আর যদি আন্ডার গ্রাজুয়েট আসে, তখন তো একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট দেখাতে হয়। সেক্ষেত্রে বাবা মারটা রাখাটাই বেটার। আর বাবা মারটা রাখলে হলে বাবার সোর্স অফ ইনকাম দেখা দিলে চলে। এক্ষেত্রে একটা জিনিস সুবিধা হলো, ট্যাক্স বা বিভিন্ন যে ডকুমেন্টস এর অন্যান্য দেশে যেরকম হয় যে বিভিন্ন ডকুমেন্টস দিতে হয়, হ্যাঁ, যে তোমার সোর্স অফ ফান্ড, তোমার ট্যাক্স সার্টিফিকেট, এই কাউন্সিল সবকিছু। এক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, আচ্ছা। ইন্টারভিউতে বড় শুধু একটা আস্ক advantage। যদি এমবাসি ইন্টারভিউ নেয়, তখন আস্ক করতে পারে যে তুমি তোমার বাবার অ্যাকাউন্টে এত টাকা দেখাইছো, তোমার বাবার বিজনেস কি বা কি করে? সেক্ষেত্রে বলে দিলেই চলে, আমার বাবা বিজনেস করে এই, তার আমার অ্যানুয়াল ইনকাম তার এত আসে এই, আর কিছু না। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তারপরে লাস্ট একটা কোয়েশ্চেন এই ডকুমেন্ট রিলেটেড, আই মিন ব্যাংক ডকুমেন্ট রিলেটেড, সেটা হচ্ছে স্পন্সর কি বাবা মা ছাড়া, আই মিন ফার্স্ট ব্লাড ছাড়া, হাজব্যান্ড ওয়াইফ অথবা হচ্ছে আঙ্কেল বা আন্টি এরকম টাইপের কেউ কি দেখাতে পারবেন, বা দূরের কোনো রিলেশনশিপ তার সাথে? হাজবেন্ড তার ওয়াইফ এটা দেখাতে পারবে, ওয়াইফ তার হাজবেন্ড দেখাতে পারবে। কিন্তু যদি দূরের রিলেটিভ হয়, সেক্ষেত্রে ইউকে ব্যাপারটা হলো, যদি ইউকে থেকে তাকে কেউ স্পন্সর করে, যে ইউকে তার আচ্ছা। বর্তমানে কেউ আছে, সেক্ষেত্রে এখান থেকে স্পন্সর করে, তো সেক্ষেত্রে তার ক্রেডিট স্কোর বা এসব চেক করে, শুধু ইয়েতে সাবমিট করতে হয়, একটা পেপার আছে এটা। আর এমনিতে বাংলাদেশ থেকে সেটা অ্যাকসেপ্ট করা হয় না যতটুকু আমি জানি। অ্যাকসেপ্ট করা হয় না। রাইট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে তমা আপু জয়েন করেছেন। সরি ভাইয়া, welcome. I'm extremely sorry for that. No, it's okay. আমি বুঝতে পারছি নেটওয়ার্কের ইস্যু, কিছু টেকনিক্যাল ইস্যু থাকেই। তো হচ্ছে ওয়েলকাম টু আওয়ার লাইভ সেশন আপু। Thank কেমন you. আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনার শর্ট একটা ডেসক্রিপশন আমাদের ভিউয়ারদেরকে দেন যে আপনি বাংলাদেশে বা ইউকে আসার আগে আপনি কোথায় পড়াশোনা করছেন, প্লাস হচ্ছে এখানে আপনি আপনার লাইফস্টাইল কেমন যাচ্ছে সব মিলে, বা ইউকে জার্নিটা আপনার কেমন ছিল, একটা শর্ট একটা ডেসক্রিপশন আমাদের ভিউয়ারদেরকে দেন। আচ্ছা, প্রথমত আসলে এখানে আসার আগে আমি হচ্ছে ইডেন মহিলা কলেজ থেকে আমার ব্যাচেলর কমপ্লিট করি।
ইংলিশ লিটারেচার। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করি ইউকের জন্য। আসলে আমি বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছিলাম কানাডার জন্য। তো পরে তখন একটা সুযোগ অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হলো যে এখন যদি মাস্টার্স করা হয় তাহলে হচ্ছে 2 বছরের PSW-টা পাওয়া যাবে। তো যেহেতু কানাডার প্রসেসিংটা একটু লেন্দি, সবকিছু মিলে একটু ডিলে হচ্ছিল। তো পরে আমি আসলে মানে সিচুয়েশন উপর ডিপেন্ড করে আর কি চেঞ্জ করলাম যে ঠিক আছে ইউকেটা বেটার হবে। তো দেন এই তো এখন হচ্ছে পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে আমি হচ্ছে মাস্টার্স করতেছি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড টেসলে। ওকে, কেমন লাগছে ব্রিটিশ লাইফ? আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলে এখন পর্যন্ত ভালো। আসার আগে অনেক নেগেটিভ কিছু শুনেছিলাম, বাট এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ওকে, বাংলাদেশের পড়াশোনার সাথে এখানকার পড়াশোনার কি ধরনের ডিফারেন্স দেখতে পাচ্ছেন বা কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতেছেন? হিউজ ডিফারেন্স। প্রথমত আসলে বাংলাদেশে থাকা অবস্থায় কিছু আমরা কি করতাম, ক্লাসগুলো ফলো করতাম, দেন হচ্ছে কিছু বুকস থাকতো ওগুলা থেকে হয়তো আমরা কোশ্চেন আনসার করতাম, এরকম কিছু ছিল, একটা লিস্ট ছিল, বুক লিস্ট ছিল। কিন্তু এখানে আসার পর তো আসলে ওরকমটা কিছুই নাই। পুরো মনে হচ্ছে পুরো পৃথিবীর মানে যেখান থেকে যেগুলো ভালো রিসার্চ, ভালো ডকুমেন্টস, ভালো বুকস ওগুলো আমাদেরকে ফলো করতে হচ্ছে। তো এখানে আসলে বেসিক্যালি আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড, আমাদের কোনো এক্সাম নেই। তো আমাদের আসলে সাবমিশন থাকে, ডিসার্টেশন, সবকিছু আসলে মোটামুটি মিনি রিসার্চ বলা যায়। রাইট রাইট, ওকে, থ্যাংক ইউ আপু, আপনি জয়েন করেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন এবং ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। সো আমরা কিছু কমেন্ট নিয়ে আসি। আর কমেন্টে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদেরকে দেখছেন, আমরা বলবো আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা পরিচিত যারা আছেন তারা আমাদের ইনফরমেশনগুলো যেন তাদের কাছেও পৌঁছায়। আর এর পাশাপাশি আপনারা কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এর পাশাপাশি আপনাদের স্টাডি ইন ইউকে, ইউকেতে পড়াশোনা, ইউকের লাইফস্টাইল সবকিছু নিয়ে আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আমরা একটা কমেন্ট নিয়ে আসি। আমি অনার্স কমপ্লিট করলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মাস্টার্সের জন্য ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই, নো প্রবলেম। সো আমি বলবো তমা আপু, এই নীলাদ্রি নীল ভাইয়ার জন্য আপনার সাজেশন কি থাকবে? অবশ্যই ওয়েলকাম, কারণ ফার্স্ট অফ অল ইডেন মহিলা কলেজ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল, কিন্তু লাস্ট 3 ইয়ার্স মানে আমরা যখন জার্নিটা স্টার্ট করি তখন পর্যন্ত ছিল, ফার্স্ট ইয়ারের পর থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে শিফট হই। তো এখানে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট বা প্রাইভেট এটার আসলে কোনো ভ্যারিয়েশন নাই। সো আপনি অবশ্যই যদি এলিজিবিলিটি শো করে চলে আসতে পারেন, সো এটা আসলে ডিপেন্ড করে একজন স্টুডেন্টের উপর, সে যদি আসতে চাচ্ছে। এখানে আসলে কোনো ভ্যারিয়েশন নাই যে লাইক তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি আসতে পারতেছো না, এখানে সিজিপিএ ম্যাটার করে, দেন হচ্ছে এভরিথিং ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। রাইট, আর এর পাশাপাশি বলবো যে আপনার যদি এখনো আইএলটিএস এর প্রিপারেশন না হয়ে থাকে, সো আমি বলবো যে আপনি এখন আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ফেলেন এবং সোহান ভাই যেমনটা বললেন যে ডকুমেন্টস রেডি করা প্লাস ব্যাংক রেডি করা, এই জিনিসগুলো আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। আমাদের নেক্সট ইনটেকটা কবে আসছে আপু? আমাদের আসলে নেক্সট ইনটেকটা ফেব্রুয়ারি তো আছে যতটুকু আমি জানি অলরেডি। এই লাইভ সেশনের আগে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ও আর কি ফেব্রুয়ারির জন্য প্রিপারেশন নিচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই। আচ্ছা, তো ও তো মোটামুটি অলরেডি ওর ইন্টারভিউ দেওয়া স্টার্ট করেছে, ওর ব্যাংক রেডি করতেছে, সবকিছু এখন পর্যন্ত সময় আছে, যদি এখনো চায় সে অ্যাডমিশনের জন্য ট্রাই করতে পারে। মার্চ সেশন আছে বা এপ্রিলে কিছু কিছু ইউনিভার্সিটিতে আসলে এখন পর্যন্ত আছে। আচ্ছা, ফাইন, তাহলে একটা গুড নিউজ। মে, মার্চ বা এপ্রিলের দিকে যে ইউনিভার্সিটি গুলো নেয় সেক্ষেত্রে হলো কি কয়েকটা কিছু ইউনিভার্সিটি, সেক্ষেত্রে একটা স্টুডেন্টের সমস্যাটা কি হয়, তারা তাদের পছন্দ মতো সাবজেক্ট পায় না, বা যেমনটা কয়েকটা এজেন্সি আছে যেরকম বাংলাদেশে, তারা একটু ইয়ে করে যে তুমি এটাতে যাও, এই সাবজেক্টে যাও। স্টুডেন্টের যে একটা ইচ্ছা আছে বা তার পড়ার যে মানে এটা ইচ্ছা, এটাতে পড়তে চাই, এটা সাবজেক্টে পড়তে চাই, সেক্ষেত্রে তার ধারণাটা চেঞ্জ করে দেয় যে না তুমি আমাদের কাছে আসছো, তো মেয়ে যেহেতু একটা ইনটেক আছে, তুমি তাড়াতাড়ি মেইন টেকে চলে আসো, অ্যাপ্লাই করার সুযোগ আছে বা ইয়ে আছে। কিন্তু মেইন টেকটা মূলত ছোট একটা ইনটেক, কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে এবং কিছু মাইনর সাবজেক্ট। তো
তো সেক্ষেত্রে বেটার জানুয়ারি এন্ড সেপ্টেম্বর ইনটেকটা। সেপ্টেম্বর ইনটেক। আর যদি Right. তার সাবজেক্ট মিলে যায়, যে তার যেমন একজন বলল যে অ্যাকাউন্টিং এ করছে, তো সে যদি অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট তার মে ইনটেকে পেয়ে যায়, সেক্ষেত্রে সে ইজিলি এপ্লাই করতে পারে। আদারওয়াইজ যে অন্য একটা সাবজেক্ট দিয়ে দিবে, তাকে কেউ ইনফ্লুয়েন্স করলো যে না ইউকে যাওয়া হলো কথা, হ্যাঁ পড়ালেখাটা মেইন না বা এমন আচ্ছা, একদমই এই ধারণাটা রাখা যাবে না একদমই। রাইট। এখানে আসলে তার মনে সাথে চেঞ্জ করে আসতে হবে যে না আমি এখানে গিয়ে পড়ালেখা করব, প্লাস বাকিটা তো আল্লাহর ইচ্ছা। ওকে। আমি একটা জিনিস একটু এড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে স্টুডেন্টদের টিউশন ফি ম্যানেজ করার একটা বিষয় থাকে, লিভিং কস্ট ম্যানেজ করার একটা বিষয় থাকে। তো যদি মেইন থেকে যদি উনি অ্যাডমিশন নেন এবং উনি মেইন থেকে পড়াশোনার জন্য ভিসাও পেয়ে গেলেন, উনি ইউকেতে আসলেন। তো আমরা জানি যে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস হচ্ছে ভ্যাকেশন থাকে। তো এই টাইমটাতে স্টুডেন্টরা ফুল টাইম জব করতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হতে পারে সোহান ভাই? সেক্ষেত্রে যখন মূলত যে ভ্যাকেশনটা থাকে, এই ভ্যাকেশন আসলে ফুল টাইম করতে পারবে এবং ভালো একটা অ্যামাউন্ট মোটামুটি হয়ে যায়। কিন্তু এখন এসে যে আসার পর একটা খরচও কিন্তু তার হয়ে যাচ্ছে। আসার পর একটা খরচ হয়ে যায়। তো ধরেন যে খরচটা হয়ে গেল, সেটা সে মোটামুটি করলো এই ভ্যাকেশনটার মাঝখানে। কিন্তু মূলত ভ্যাকেশনে যে অত বেশি ইনকাম হয় তা না। কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু যেমন ফুল টাইম জব করে ২ দিন যেটা ২০ ঘন্টা যে উইকলি যে ২০ ঘন্টা কাউন্ট করা হয় ওইটা করে। প্লাস তার অন্য একটা অপশন থেকেও আছে এখানে। সে হ্যান্ড আচ্ছা, ক্যাশ বা অন্য কোথাও জব করতে পারে যেখানে যেটা কাউন্ট হবে না, ব্যাংকে গিয়ে কাউন্ট হবে না সেক্ষেত্রে। রাইট, কিন্তু এই রাইট। ব্যাপারটা মোটামুটি পুরো বছরে আমাদের মতে আমার মতে যেটা আমার হয় মূলত আমার এক্সপেরিয়েন্স থেকে সেটা একই থেকে যায়। আমার জন্য ভ্যাকেশন আর নন ভ্যাকেশন কোনো ম্যাটার না। আমার সবসময় আমার ইনকামের মধ্যে আসে আরকি। আচ্ছা। তমা আপু? জি ভাইয়া। মানে এই ব্যাপারটাতে আপনার সাজেশন কি? তাকে কি আপনি সাজেস্ট করবেন যে মে ইনটেকে উনি আসুক, নাকি বলবেন যে ফেব্রুয়ারি অর সেপ্টেম্বর? না, তার যদি আসলে ইচ্ছে থাকে আর সে যদি আসলে এই অপরচুনিটিটা নিতে পারে তাহলে আমি আসলে বলবো ওয়েলকাম। কারণ আসলে এখানে এমন কোনো ব্যারিয়ার তো নাই। সো সামার হোক বা উইন্টার হোক বা স্প্রিং হোক যেটাই হোক মোস্ট ওয়েলকাম। কারণ তার আসা উচিত। তার জন্য আর কি জিনিসটা যে কোনো সময় হোক নতুন একটা জার্নি হবে। তো সেই ক্ষেত্রে রাইট, আমার জন্য আসলে বলা উচিত যে ঠিক আছে, ওকে ওয়েলকাম। কোনো রাইট, ডিফারেন্স নাই আসলে। সুহান রাইট। যেটা বললো আমি এটা একমত একসাথে। ফাইন, ফাইন। আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আসি। ইউকেতে স্টুডেন্টসরা জব করে তার অ্যাকোমোডেশন কস্ট এবং এডুকেশন কস্ট কালেক্ট করতে পারে, আর এটা কতটা পসিবল? আপু আগে আনসার করেন, তারপরে সোহাগ ভাই। এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর অ্যাকচুয়ালি। যদি সে আসলে পুরোটা দিয়ে আসতে পারে এটা খুব ভালো। আর যদি সে নাও পারে 50% বা 40% বা এমন একটা অ্যামাউন্ট দিয়ে আসে আসলে যদি সে চায় তাহলে পসিবল, কিন্তু একটু ডিফিকাল্ট কারণ ক্লাস, অ্যাসাইনমেন্ট, এক্সাম থাকে। সো সব মিলে একটু হেক্টিক হয়ে যায় আর কি। যদি আসলে মানে নিজেদের কান্ট্রি থেকে এটা পে করা পসিবল হয় তাহলে ওটা বেশি ভালো। বাট এখানে আসার পর এটা ইম্পসিবল আমি বলবো না, কারণ আমার সাথে অনেক আমার কোর্স মেটরাই আছে, তারা এখানে আসার পর লাইক 50% 60% এখানে এসে কভার করছে। তো ফাইন, বাট হ্যাঁ তারা আসলে কন্টিনিউ করেছে, পড়াশোনাটাও কন্টিনিউ করেছে, অ্যাসাইনমেন্ট গুলো সাবমিশন টাইমলি করেছে। বাট একটু ডিফিকাল্ট হয়, বাট নট ইম্পসিবল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সোহান ভাইয়া? ভাই আমার মতো তোমার যেটা বললো সেটাই। যদি 50% দিয়ে আসে, আমার মতে যেটা 50% যদি দিয়ে আসতে পারে বাংলাদেশ থেকে, তাহলে আমি বলবো এটা একটা সেফ জোন। আর তার কোর্স শুরু হওয়ার আগে চলে আসতে হবে। সেক্ষেত্রে এই যে ফার্স্ট যেটা বলা হয়েছিল যে একটু টাইম নিয়ে যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার ভিসা হওয়ার পরে রিল্যাক্সে চলে আসতে পারে। কিন্তু যদি একটু লেট করে আসে, তখন যদি একটা যেমন কোর্স শুরু হয়ে গেল, অনলাইনের একটা অপশন আছে, অফলাইন অপশন আছে, সেক্ষেত্রে একটু লেট করে আসলো, তো মাঝখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে শুধু ক্লাসটাই করতে পারতেছে, ইনকামটা কিন্তু তার হচ্ছে না। না, তো সেকেন্ড সেক্ষেত্রে কথা হচ্ছে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি। সেখানে হচ্ছে ডকুমেন্টস গুলো রেডি করার একটা বিষয় থাকে। লাইক বিআরপি থেকে শুরু করে প্রত্যেকটা টাইম, জিপি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিস আসলে খুব লেন্দি হয়ে যাচ্ছে এখন, কারণ করোনার প্রভাব ছিল যখন আমরা আসছিলাম। আমি আসছিলাম জানুয়ারিতে, তো তখন আর কি জিনিসগুলো অনেক ডিলে হচ্ছিল। তো এই জিনিসগুলো যখন আপনি কোর্স স্টার্ট হওয়ার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে এখানে আসবেন, জিনিসগুলো ইজি হবে, স্মুথ হবে, জিনিসগুলো আসলে
টাইমলি করাটা আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে একটু অ্যাডভান্স চলে আসা উচিত। রাইট। এন্ড যেটা সে পসিবল যদি 50% দিয়ে আসতে পারে তাহলে আমি বলবো সেফ জোন। বিকজ একটা এভারেজ টিউশন ফি ইউকে যেটা হলো ওটা হলো 12 থেকে 14,000 পাউন্ডের মধ্যে থাকে। ইন্টারন্যাশনাল স্কলারশিপ বা ছাড় দেওয়ার পরে যেটা 12 থেকে 14,000 পাউন্ড। তো সেক্ষেত্রে যদি সে 7.5 বা 7,000 পাউন্ড দিয়ে আসে আর থেকে যায় 7,000 পাউন্ডের মতো। তো সেটা ইউকে আসার পরে ইউনিভার্সিটি থেকে একটা ভালো একটা অপশন হলো কি ইউকে বেশিরভাগ ইউনিভার্সিটি তাদের একটা সুযোগ দেয়, ইনস্টলমেন্ট দিয়ে দেয়, ইনস্টলমেন্ট সেট করে যে প্রতি মান্থলি তুমি এত টাকা পে করবা। তো সে টার্গেটটা তার যদি 7,000 পাউন্ড হয় এন্ড তার যদি ইনস্টলমেন্ট সে 6টা নিতে পারে 6টা, সেক্ষেত্রে তার মান্থলি 1,000 সামথিং পড়ে যায়। তো ওই অনুযায়ী সে ইনকাম করার চেষ্টা করলে অবশ্যই ইনকাম করতে পারবে। একটা সুযোগ ইউকেতে আছে। রাইট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা মিনিমাম ওয়েজেস কিরকম আছে, স্টুডেন্টরা কেমন পার্ট টাইম জব করে কেমন তারা ইনকাম করতে পারে এই বিষয়ে কথা বলবো। আমরা আবার একটু কমেন্টে আসি, কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ওহিদুল ইসলাম নীরব ওয়াচিং ফ্রম ওসলো, নরওয়ে। থ্যাংক ইউ নীরব ভাই, আপনি এখনো দেখছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত নীলা ভাইয়ার ফ্যান ফলোয়ার্স এর ভিড় জমে গেছে, রাইট। সোহান ভাইয়ের হচ্ছে অনেক ফ্যান ফলোয়ার্স জমা হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত নীলা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রান্ত ভাইয়ের একটা কমেন্ট চলে আসছে যে এইচএসসি এর পর গেলে ব্যাংক ভ্যালু কত দেখাতে হবে ভাইয়া, আর পার্ট টাইম জব করেই কি ইউনিভার্সিটি ফি কমপ্লিট হবে? আচ্ছা, অলরেডি আমরা একটা পোর্শনে বলে দিয়েছি যে হ্যাঁ পসিবল, যদি আপনি 50% পে করে আসেন বাংলাদেশ থেকে, তাহলে এটা আমি বলবো ইট উইল বি কোয়াইট ইজি ফর ইউ। আর এইচএসসি এর পর ব্যাংক ভ্যালু, আপু এইচএসসি এর পর যদি কেউ আসতে চায় তাহলে ব্যাংকে কত টাকা দেখাতে হবে? মূলত এখানকার ব্যাচেলর গুলো হয় সাধারণত আপনার 3 বছরের প্রোগ্রাম। তো ফার্স্ট ইয়ার যে সে যদি এটা কভার করে বাংলাদেশ থেকে আসে, তো এটাও মোস্ট তার জন্য আর কি ফ্লেক্সিবল হবে। আর কতটুকু দেখাতে হবে, সাধারণত ব্যাচেলরের জন্য পার ইয়ার মূলত 9,000, 10,000, 11,000 করে পার ইয়ার থাকে টিউশন ফিটা। তো 3 বছরের যদি হয় তো সেখানে মোটামুটি 30 থেকে 35 এমন একটা অ্যামাউন্ট দেখাতে হবে। তো সেজন্য সে যদি লাইক ফার্স্ট ইয়ার টিউশন ফি কমপ্লিট করে, তারপর তার 3 বছরের লিভিং কস্ট আর 2 বছরের টিউশন ফিস এটা ব্যাংকে রাখলেই হবে। আচ্ছা, তার মানে আমি বলবো যে আপনি যারা প্রান্ত ভাইকে বলতেছি বা যারা কিনা এইচএসসি পর আসার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই কোর্সের টিউশন ফিটা দেখে নেবেন যে টিউশন ফিটা কেমন আছে, আর হচ্ছে এটার ডিউরেশন কেমন, এটা 4 বছরের নাকি 3 বছরের, এটা আপনারা দেখে নেবেন। সেই অনুযায়ী আপনারা একটা ক্যালকুলেশন করবেন, রাইট। আর পাউন্ডের বিষয়টা হচ্ছে একটু ভ্যারি করে করতে পারবো। যখন সাবজেক্টটা যখন আমরা দেখতে পারবো তখন তার যে কোর্সটা ওই কোর্সের ফি কত আছে তা দেখে একদম ফুল যত পড়বে। হ্যাঁ, কারণ ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি যেটা ভ্যারি করে, তাই? রাইট, এক্স্যাক্টলি। আরেকটা যেটা বলছিলাম যে পাউন্ডের কিন্তু কারেন্সি একটু আপ ডাউন করতে পারে, তো আমি বলবো আপনারা একটু প্লাস হিসাব করেই ধরবেন, একদম এক্সাক্ট অ্যামাউন্ট ধরবেন না, একটু প্লাস হিসাব করে ধরবেন। আচ্ছা, আশা করছি প্রান্ত ভাই আপনি আপনার আনসার পেয়েছেন। আর পার্ট টাইম জব করে যেটা অলরেডি সোহান ভাই তমাপু বলে দিয়েছেন যে আপনি বাংলাদেশ থেকে 50% যদি আপনি পে করে আসেন, বাদ বাকিটা আপনি এখানে এসে পার্ট টাইম জব করে প্লাস আদার্স জব করে আপনি সেটা অবশ্যই মেনটেন করতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো যে ব্যাচেলর যদি আসতে চায় সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার টিউশন ফি দিয়ে আসাটা বেটার, কারণ যখন ফার্স্ট ইয়ার টিউশন ফিটা সে দিয়ে আসতে পারবে তখন ব্যাচেলরের জন্য এটা একটু টাফ হয়ে যায়। বিকজ আর মূলত ব্যাচেলরের জন্য মনে হচ্ছে 20 আওয়ার্স কি পারমিশন আছে, মনে হয় 10 আওয়ার্স। না, ব্যাচেলর করতে পারবে, জব করার ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যান্ড ক্যাশও করতে পারবে, কিন্তু যদি 1 বছরের টিউশন ফি দিয়ে আসে সেক্ষেত্রে সুবিধা হলো কি যে 1 বছরের মাঝখানে সে তার সেকেন্ড ইয়ারের টাকা কিছু একটা টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট সে সেভ করে রাখতে পারে। সেক্ষেত্রে তার সামার ভ্যাকেশন থাকে, বিভিন্ন অকেশন থাকে, লাইক এই যে আমাদের যে এখন ক্রিসমাস ব্রেক আছে তখন ভালো একটা ইনকাম করবে সবাই। রাইট। সোহান ভাই পড়েন, আসলে আমি আর পড়তে পারতেছি না, অনেক কমেন্ট আপনার ফ্যান ফলোয়ারদের। আচ্ছা, সোহান ভাইকে দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ শরীফুল, থ্যাংক ইউ সো মাচ, এন্ড উই আর eagerly waiting to welcome you in UK, শরীফুল ভাই। সো প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। ওকে, তুহিন ভাই হচ্ছে তুহিন ভাই ইনশাআল্লাহ আশা করছি উনি ডেনমার্কে ওনার ভিসাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট।
তারপর চলে আসি যে আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে। আমাদের অনেক কোয়েশ্চেন, সিরিয়াসলি আমি এতগুলো কোয়েশ্চেন নিতে পারবো কিনা অনেক মানে কনফিউশনের মধ্যে আছি। আমি একটু ইজি করার জন্য শর্টকাটে বেশ কিছু ইনফরমেশন গুলো নিয়ে আসি। আ আচ্ছা, ওনারা আবার মাইন্ড করতে পারেন। আমি আমি হচ্ছে ইয়ে করে দেই। কয়েকজনের নাম হচ্ছে মেনশন করে দেই। না হলে হচ্ছে ওনারা মাইন্ড করবেন যে ওনাদের কমেন্ট গুলো কেন পড়া হলো না। আচ্ছা। আ কারটা নিবো? আমি বুঝতে পারছি না। আচ্ছা, আ ফারুক ইসলাম, সোহান ভাই, জাস্ট হাই বলে দেন। হাই। ওকে, ওকে। আহ আনিকা আপু, হ্যালো ভাইয়া। হ্যালো আপু, হ্যালো আপু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সোহান ভাইয়ের জন্য অনেক আরো অনেক কমেন্ট। আসলে আমি পারব না এতগুলো কমেন্ট নেওয়ার জন্য। বাট থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সোহান ভাইয়ের কাছে অনেকগুলো হচ্ছে অনেক কমেন্ট, অনেক। আর পারতেছি না। আচ্ছা, আমরা ডিরেক্ট কোয়েশ্চেন গুলোতে চলে আসি। তার আগে আমরা একটা স্টেপ বাই স্টেপ ফ্লোতে চলে আসি। আমরা অলরেডি কথা বলেছি যে কিরকম ধরনের টাইম নিয়ে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো করা উচিত। সেগুলো আমরা জেনে গেছি এবং এর পাশাপাশি কি ধরনের ডকুমেন্ট লাগছে সেটাও বুঝে গেলাম। সো আমাকে একটু বলবেন যে পার্ট টাইম জবের কথা অনেকটাই আসতেছে। কারণ যেহেতু এখানে টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। সো এই যে পার্ট টাইম জব, এটা আপনি যে এলাকাটাতে আছেন, আই মিন পোর্টসমোথে আছেন, সেখানকার অ্যাভেইলেবিলিটিটা কেমন? নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2, কি টাইপের জব সেখানে বেশি পাওয়া যাচ্ছে? আর মিনিমাম ওয়েজেস। সো আমি ১ম এ চলে আসি হচ্ছে তমা আপুর কাছে, তারপরে আমি সোহান ভাইয়ের কাছে আসবো। আচ্ছা, জব অ্যাভেলেবিলিটি অনেক ভালো। এখানে আসলে কাউকে আমি দেখি না যে জব উইদাউট জব কেউ আছে। জবলেস এখন পর্যন্ত কেউ নেই। আসার পরপরই জব হয়ে যায়। তার যখন ডকুমেন্টস গুলো হয়ে যায় ১ মাস বা ১.৫ মাসের মধ্যে, তখন যদি সে চায়, দেখা যাচ্ছে কোন স্টুডেন্টের ওখানেই ভ্যাকেন্সি থাকলো, সে বলল যে ঠিক আছে, ওয়্যার হাউস গুলা বা রেস্টুরেন্ট গুলা বা আপনার কোনো ফ্যাক্টরি রিলেটেড বিভিন্ন জব অপরচুনিটিস গুলো আছে। কেয়ার হোম গুলাতেও আছে। কেউ যদি চায় যে কেয়ার হোম, কারণ ম্যাক্সিমাম এখন অনেকেই দেখতেছি আশেপাশে তার কেয়ার হোম গুলোর প্রতি খুব ফোকাস করতেছে। তো জবের অপরচুনিটিস অনেক বেশি, মানে প্লেন্টি অফ জব বলতে গেলে। ওকে, কিন্তু এখন আসলে সে কোন সেক্টরটাকে চুজ করবে, সে কোনটাতে নিজে করতে চাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে বলা যাবে না যে জব নেই, কারণ আসার আগে আমিও শুনেছিলাম জব নেই, তোমাকে ৩-৪ মাসের অ্যাকোমোডেশন কস্ট, লিভিং কস্ট এগুলো নিয়ে নিতে হবে। ডেফিনেটলি আমি সেটাও করেছিলাম, কারণ সেফ সাইডে থাকাটা ভালো। বাট আমার আসলে ১.৫ মাসের মাথায় আমার জবটা হয়ে যায়। যখন আমার ডকুমেন্টস গুলো প্রসেসিং ডান হয়ে যায়, তখন মোটামুটি আমি জবের জন্য প্রিপেয়ার হতে থাকি। সো আমি জব নিয়ে আসলে সাফার করিনি, আলহামদুলিল্লাহ। আমি এটা বলবো যে জব আছে। রাইট। সোহান ভাইয়া, মিনিমাম ওয়েজেস কেমন? আই মিন একজন স্টুডেন্টের কেমন খরচ হতে পারে থাকা খাওয়া নিয়ে? আই মিন অ্যাকোমোডেশন কস্ট। আর উনি কেমন ধরনের আর্নিংটা কেমন হতে পারে পার মান্থ? ভাই এখানে মিনিমাম ওয়েজ 8.91 দেওয়া হয়। আর সেটা 8.91 টা মূলত মানে খুব কমই দেয়। আর বেশিরভাগ কোম্পানিগুলো যেগুলোতে এখন স্টুডেন্ট জব করতেছে, আমরা যখন আসছি তখন একটু জব ক্রাইসিস ছিল। অত সমস্যা ছিল না, কিন্তু জব ক্রাইসিস কিছু ছিল। কিছু রেস্টুরেন্ট প্লাস কিছু কোম্পানি বন্ধ ছিল। এখন সবগুলো ওপেন। তো সেক্ষেত্রে এখন সবাই মূলত মিনিমাম ওয়েজের উপরেই ইনকাম করতেছে। তো সেক্ষেত্রে 9.50, 10, ইভেন ওই যে কেয়ার হোম যেটার কথা বললো, কেয়ার হোম সবচেয়ে মোটামুটি মানে বেশি একটা অ্যামাউন্ট প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে 10.50, 11, ইভেন যদি নাইট শিফট করে কেউ যে রাত্রে করবে, সেক্ষেত্রে সেটা 13 পর্যন্ত হয়ে যায়। ঘন্টায় আওয়ারলি হিসাবে 13 টাকা পর্যন্ত হয়ে যায়। আর কেয়ার হোমও আরেকটা সুযোগ। কেয়ার হোমের জবটা মূলত একটু রিল্যাক্সের জব হিসেবে ধরা হয় ইউকেতে। যারা করতে পারে, হেল্পফুল মানসিকতা আছে। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু যারা করে তাদেরকে মানে সবারই ভালো লাগে এই জবটা। একটু ভালো একটা অ্যামাউন্টও দেয়। হ্যান্ড ক্যাশের ব্যবস্থা এখানে একটা আছে, যেটা সবারই খুব দরকার একটা জিনিস। আর থাকা খাওয়া খরচ বলতে ভাইয়া, যদি একটা সিঙ্গেল একটা স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে তার সর্বোচ্চ বাসার রেন্ট হতে পারে 250 পাউন্ড। বাংলাদেশের পাউন্ড হিসেবে 20,000 টাকার মতো, 250 পাউন্ড। আর খাওয়া খরচ 100 টাকার বেশি যায় না, 100 এর মধ্যে হয়ে যায়, 100-120 এর মাঝখানে হয়ে যায়। নিজে রান্না বান্না করে, হ্যাঁ, রান্না বান্না অবশ্যই করতে হবে বা শিখে আসতে হবে। এখানে কেউ রান্না করে খাওয়াবে না।
আর যদি সিঙ্গেল রাইট। থাকতে যাই, যে আমি আচ্ছা, সিঙ্গেল থাকতে পছন্দ তমা করি আপু তমা আপু আপনার হচ্ছে সাথেই। হ্যাঁ ভাইয়া, সোহা রাইট, যেটা বললো, সে যদি কারোর সাথে মানে লাইক রুম শেয়ার করে তাহলে 250 ধরে রাখতেই হবে। আর খাওয়ার জন্য যেটা বললো 100 পাউন্ড, হ্যাঁ এটা ঠিক আছে। 100 আসলে দরকার হয় না, আর কমই যায়, বাট ঠিক আছে যদি আপনি একটু ভালোও খান তারপরও আর কি দেখা যাচ্ছে যে 100-র মধ্যে হয়ে যাচ্ছে। আর আচ্ছা। কাপল যদি হয়, লাইক রাইট, আমি কাপলদের কাপলটাই আপনাকে কথা, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। লাইক যদি কাপলদের হয়, কাপলদের জন্য আসলে রেন্টটা তখন বেড়ে যায় সামহাউ 500 450 থেকে 500 ধরে রাখতেই হবে মাস্ট। আচ্ছা, আর হচ্ছে তারপর কাপলদের জন্য ও যেটা বললো 100, লাইক কেউ যদি একটু বাইরে ডিনার করতে যায় বা তারা যদি নিজেদের আর কি একটু ওইভাবে চিন্তা করে তাহলে হয়তো বা তাদের ওই কি 150 বা হাইস্ট গেলে 200, এর উপরে তো যাবেই না, ইম্পসিবল। তো সব মিলে আর কি কাপলদের জন্য একটু বেশি, সিঙ্গেলদের জন্য একটু কম, এই আর কি। রাইট, রাইট। একটু মাঝে, মাঝে ক্যান্ডেল লাইট ডিনারেও যেতে হয়, যেটা সিঙ্গেলরা পাচ্ছে না। দেখা যায় যে কাপলরা আসলে বাইরেই মোস্ট অফ দ্য টাইম করা হয়, লাইক ওইটা আর কি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। রাইট, রাইট, রাইট। যাক, আমরা আমরা বুঝে গেছি যে তমা আপু এবং ভাইয়া বেশ মাঝে, মাঝে তাহলে ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছেন। ওকে, সোহান ভাইয়া যাবেন ইনশাআল্লাহ। মানে একা সিঙ্গেল বলে আর দুঃখ ভাইয়া পাওয়ার কিছু নাই। আরেকটা ভাইয়া যেটা ইনকামের কথা বললেন যে খরচ করার পরে, তো এভারেজ একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করে আর হ্যান্ড ক্যাশ দুইটাই করে, শুধু পার্ট টাইম করলে তার 1000 পাউন্ড মান্থলি চলে আসে। 1000 পাউন্ড আচ্ছা, যে শুধু 2 দিন করবে, উইকলি 10 ঘন্টার যে ইয়াগুলো আছে কাজগুলা শুধু 2 দিন করবে, সেক্ষেত্রে 1000 পাউন্ডের মতো চলে আসে, 1000 পাউন্ডে চলে আসে। আর যদি সাথে সে হ্যান্ড ক্যাশ করে, সেক্ষেত্রে তার ইনকামটা মূলত মানে 1600 পাউন্ড থেকে 2000 পাউন্ড এর মাঝখানে থাকে, এর নিচে মূলত ফাইন, আসে না। 2000 পাউন্ড আপ টু ফাইন। 2000 ইনকাম করা যায় ইজিলি, রাইট। যদি একটু পরিশ্রম করে, ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করতে হয় এখানে। ঘুমটাকে স্যাক্রিফাইস আচ্ছা, করে যদি কাজ করতে পারে, একটু কষ্ট করতে হবে। যদি তার মানে ইয়েই থাকে, মেইন গোলে থাকে যে না আমি টিউশন ফিটা আমার টাকা নিজের টাকায় পে করব, সেক্ষেত্রে তাকে কষ্ট করতে হবে এখানে। স্বাভাবিক এটা। কষ্ট করতে এক্সাক্টলি, হবে। এক্সাক্টলি। রাইট। আমরা একটু স্কলারশিপ নিয়ে কথা আসছিল যে স্কলারশিপের ব্যাপারটা একটু বলো বন্ধু। মেবি আপনার ফ্রেন্ড। হ্যাঁ, এটা আমার বন্ধু। ও রাইট। কুমিল্লা ইউনিভার্সিটিতে আছে। ওর ইউকে হ্যাঁ, একটা প্ল্যান আছে ইউকে জন্য। আচ্ছা, স্কলারশিপের যে ব্যাপারটা হলো, বেশিরভাগ ইউনিভার্সিটি ইয়ে করে, আ একটা ইন্টারন্যাশনাল যে স্কলারশিপ আছে, যেমন ৩,০০০ পাউন্ড, ৫,০০০ পাউন্ড, ওই যে শরীফুল যে এপ্লাই করছে যে আবেরদিনে। ও আবেরদিন থেকে আমাদের এর মাধ্যমে তো ৫,০০০ পাউন্ড স্কলারশিপটা নিল। ওইটা। তো বেশিরভাগ একটা ইন্টারন্যাশনাল একটা ছাড় থাকে। আর যদি একাডেমিক ভালো হয় প্লাস আইএলটিএস এ ভালো একটা স্কোর চলে আসে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে একটা এক্সট্রা স্কলারশিপের একটা সুযোগ দিয়ে থাকে। আর এমনিতে টিউশন ফি অত বেশি না যে ইউনিভার্সিটি গুলাতে, সেক্ষেত্রে স্কলারশিপটা একটু কম দেওয়ার এই করে। রাইট। কিন্তু স্কলারশিপ ফেসিলিটি অনেক বেশি আছে। স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারে। এক্সাক্টলি, এক্সাক্টলি। আচ্ছা, সবার যারা কিনা ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে বলব যে আপনারা আপনাদের ইউকে সংক্রান্ত যে ধরনের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। অলরেডি অনেকগুলো কমেন্ট এসেছে। আমরা ওয়ান বাই ওয়ান সেই কমেন্ট গুলো আমরা রিপ্লাই করছি ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি আপনারা আমাদেরকে জানাতে পারেন কোন জায়গা থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন এবং আপনারা এই লাইভটি শেয়ার করে দিতে পারেন। এর পাশাপাশি যদি আপনারা কোনো প্রফেশনাল হেল্প আমাদের আইএলটিএস কোর্সের মাধ্যমে নিতে চান, সো আপনারা এখানে জয়েন করতে পারেন। আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আর এর পাশাপাশি আপনাদের আমরা আইএলটিএস স্কোর, আমরা হচ্ছে আইএলটিএস এবং হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন, মোটিভেশন লেটার, এই সব ধরনের হেল্প আমরা করে আসছি। তো আমরা চলে আসি হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, আমি হামদর্দ ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্ট থেকে বিএসসি করতেছি। এখন এমএসসি করার জন্য ইউকে তে যাওয়া যাবে কি সোহান ভাইয়া? ডেফিনিটলি যাওয়া যাবে অবশ্যই। সোহান ভাই তো অবশ্যই আপনাদেরকে এয়ারপোর্টে রিসিভও করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। সোহান ভাই কি কোয়েশ্চেন করেছেন যে আপনাদের ফার্স্ট থেকে ওভারঅল কস্ট কেমন গেছে? আই মিন ভিসা থেকে স্টার্ট করে ইউকে যাওয়া অবধি। আচ্ছা, একটু শর্টকাটে একটু বলবেন, তারপরে তমা বলবেন যে কেমন কস্ট গেছে। যদিও ভাই এটা ডিপেন্ড করে তোমার ইয়ের উপরে, তোমার যেই কস্ট যেটা
যে তোমার ইউনিভার্সিটির যে কস্ট যাবে, যেটা তোমার টিউশন ফি, ওটার উপর ডিপেন্ড করে। ওটা তুমি কত পার্সেন্ট পে করলা তার উপর ডিপেন্ড করে। কিন্তু সেক্ষেত্রে আমি যখন আসছি তখন আমি 4,000 পাউন্ড ডিপোজিট করেছিলাম। তো 4,000 পাউন্ড ডিপোজিট করেছিলাম। তারপরে এই এম্বাসি খরচ যে কত 50,000 টাকার মতো, প্লাস আমার হেলথ ইন্স্যুরেন্স যখন তখন তো কোভিড ছিল, হেলথ ইন্স্যুরেন্স একটু বেশি ছিল। সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স প্রায় অলমোস্ট 1 লাখ টাকার মতো, 80,000 সামথিং এরকম গেছে। আহ আর কি, এই তো। আর আচ্ছা সাথে নিয়ে আসছিলাম 1,000 পাউন্ড নিয়ে, আর বিমান টিকিট, এয়ার টিকিট যেটা গেল ওইটা আচ্ছা 1 লাখ টাকার মতো। তাহলে এই তাহলে সব মিলে যদি বাংলাদেশি টাকায় হিসাব করা হয় তাহলে 7 থেকে 10 লাখ টাকা 7 থেকে 10 লাখ টাকা। ওকে, ফাইন। বাংলাদেশ থেকে তমা এখানে আপু, আসতে হবে পেমেন্টটা দেওয়ার পরে আর কি। রাইট, তমা আপু। আচ্ছা, যদিও আপনি হচ্ছেন স্পাউস নিয়ে আসছেন, আমরা স্পাউসের কোয়েশ্চেন গুলো করব। সো আমি বলবো যে হ্যাঁ, আপনি আগে আপনার কস্টিংটা বলেন যে কেমন কি কস্ট ছিল, তারপর আমরা স্পাউস নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে আমাদের। জি। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে সোহান বলল ও 4,000 ডিপোজিট করেছিল। তো আমি আবার এখানে আসলে করেছিলাম 7,000। তো আর কিছু বাকি ছিল। তো এই তো, আর বাকি তো এমবাসি ফিস মোটামুটি ওই 50,000 ছিল। আর দেন আর আইএচএস ফি যেটা আর কি ছিল আমাদের হেলথ ইন্স্যুরেন্স, ওইটা আসলে আমি যখন পে করছি তখন আর কি রেটটা বেশি ছিল, তো আমার আর কি 1,05,000 সামথিং আর কি গেছে। আর এয়ার ফেয়ার ছিল। এই তো, তেমন তো আর কস্ট দেখতে পাচ্ছি না। এই তো। তাহলে সব মিলে যদি বাংলাদেশি টাকায় যদি আমি কাউন্ট করি তাহলে তাহলে আর হ্যাঁ, মেডিকেলের জন্য আর কি আমাদের একটা টেস্ট সবারই এটা করতে হয়, ওইটার জন্য মনে হয় 7 বা 8,000 একটা পেমেন্ট করতে হয় মেডিকেল টেস্টের জন্য আর কি। জি। তো এটা ছিল হ্যাঁ, এরকম আর কি সব মিলে আর কি আমার হয়তো বা মোস্ট প্রবাবলি 12 ওভারঅল আর কি 12 লাখ। 12। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপু, আমাদেরকে হচ্ছে বলবেন যে স্পাউস সংক্রান্ত বেশ কিছু কোয়েশ্চেন আমাদের আছে। স্পাউসের ব্যাপারগুলো আসলে কিরকম? ধরেন স্টুডেন্টের সাথে স্টুডেন্ট যদি ওয়াইফ হয় অথবা যদি হাজব্যান্ড হয়, তো স্পাউস যিনি থাকবেন ওনার জন্য কি কোনো এডুকেশনাল কোনো রিকোয়ারমেন্ট, আইএলস বা এরকম কিছু কোনো এডুকেশনাল কোনো রিকোয়ারমেন্ট থাকছে কিনা? না, স্পাউসদের জন্য কোনো এডুকেশনাল কোনো রিকোয়ারমেন্টস বা কোনো রিকোয়ারমেন্টস, কোনো রকম রিকোয়ারমেন্টস নেই, আচ্ছা বা কোনো জব আচ্ছা বা কোনো রকম কোনো কিছু নেই। আচ্ছা, ফাইন। আমাদেরকে যদি বলতেন যে স্পাউসের জন্য ব্যাংকে কেমন অ্যামাউন্ট রাখতে হচ্ছে? আচ্ছা, স্পাউসদের জন্য আসলে এখানে বলা হচ্ছে যে 1 বছর লিভিং কস্ট, যেটা আর কি আমার টাইম ডিউরেশন যতদিন, স্পাউসের জন্য অতদিন দেখাতে হবে। তো প্রথমত আমি আসলে আমার ব্যাংকে যখন রাখি তখন আসলে দুজনের জন্য রেখেছিলাম, বাট আসলে ওইটা আর কাজে লাগেনি। ওইটা তখন আর কি যেহেতু সে সাবমিট করতে পারে না, সামহাও আসলে আমাদের দুজনের টাইমটা ম্যাচ হয়নি। তো সেই জন্য আর কি তার জন্য ইন্ডিভিজুয়ালি আমি মনে করি একজন স্পাউসের জন্য 12 to 15 লাখ ওকে। মানে এরকম একটা বিটুইন একটা অ্যামাউন্ট, যে 12 থেকে 15 লাখ একটা অ্যামাউন্ট দেখালেই হয়। যদিও বলা হয় যে 10 লাখ রাখলেই ওকে, বাট আমার মনে হয় যে যেহেতু পাউন্ডের রেট অনেক সময় আপস এন্ড ডাউন হতে থাকে, অনেক সময় একটু বেশি, অনেক সময় একটু কম, তো এই জন্য আর কি আমার মনে হয় 12 বা এরও 13 লাখ একটা অ্যামাউন্ট রাখলেই ওকে। আচ্ছা, সেখানে ডকুমেন্ট তো অনেক কিছুই লাগছে, বাট ভাইটাল কি কি জিনিস আসলে ডকুমেন্টের ব্যাপারে? যদি স্পাউস আগে, মানে যে হচ্ছে স্টুডেন্ট, সে যদি আগে চলে আসে তাহলে তার বিআরপি, তার স্টুডেন্ট আইডি, এটা অপশনাল। তার হচ্ছে বিআরপি, হ্যাঁ বিআরপি, তারপর তার সে যখন অ্যাপ্লাই করবে তার জন্য একটা কভার লেটার লিখতে হবে। তখন এটা অ্যারেঞ্জ করতে হয়। তারপর ব্যাংক ডকুমেন্টস লাগে। দেন হচ্ছে একটা আরেকটা দরকার হয় যখন সে আর কি নিউলি ম্যারিড হয় বা যদি এরকম কোনো কিছু হয়, তখন দেখা যাচ্ছে তার একটা এগ্রিমেন্ট লাগে। এগ্রিমেন্ট বলতে এখানে যে সে কোথায় থাকবে সেই ডকুমেন্টসটা দিলে ভালো হয়, যদিও আসলে আমি আচ্ছা, প্রোভাইড করিনি। তো এই তো। আর এর বাইরে আসলে তার ম্যারেজ সার্টিফিকেটস গুলা, কিছু ফটোস, এই ধরনের রাইট, ডকুমেন্টস গুলো সাবমিট করতে হয়। রাইট। স্পাউসের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে ইউকেতে? ফুল টাইম জব অর এনি আদার ফ্যাসিলিটিস? স্পাউসদের জন্য হিউজ ফ্যাসিলিটিস অনেস্টলি।
কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট, আমরা 20 আওয়ার্স এর উপরে কাজ করতে পারবো না লিগ্যাল ওয়েতে। বাট স্পাউসদের জন্য কোনো ব্যারিয়ার নাই, তারা 60-70 আওয়ার্স তারা যেভাবে চায় মানে তারা জব করতে পারবে। তাদের জন্য জাস্ট শুধু ট্যাক্সটা পে করতে হবে, এই আর কোনো কিছু নেই। রাইট, তাদের জন্য কোনো রাইট, ব্যারিয়ার নেই। রাইট। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনি খুবই শর্ট টাইমের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, যেগুলো আমি বলবো যে আমাদের ভিউয়ারদের জন্য, প্লাস হচ্ছে যারা কিনা ফিউচারে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, আমি খুবই শর্টে হচ্ছে কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। সোহান ভাই, বেস্ট অফ লাক ভাই, তোকে নিয়ে প্রাউড ফিল করি। ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি দোয়া করবেন অবশ্যই তার জন্য। তারপর চলে আসি হচ্ছে রাফিউল ইসলাম। আমাদের অনেক রাফিউল ইসলাম ভাই হচ্ছেন আমাদের একজন অ্যাক্টিভ একজন ভিউয়ার আমি বলবো অবশ্যই। উনি আমাদের পেজে সবসময় হচ্ছে লাইক, কমেন্ট এগুলো করেন। উনি পেজ পোস্টগুলো শেয়ার করেন। থ্যাংক ইউ রাফি ভাই, থ্যাংক ইউ। Actually, I'm from Bogura and I want to study in China, UK or Denmark. Okay, for my bachelor degree. Now I'm in science group in inter second year. Please give me a suggestion. What can I do for getting a scholarship? আচ্ছা, সোহান ভাইয়া, ইউকে তে বিষয়গুলো বলেন, আমি ডেনমার্ক নিয়ে আমি বলছি ইনশাআল্লাহ। মিউট করা, মিউট। বা ইউকের ক্ষেত্রে যেটা করতে হবে, তার যদি ভালো একটা স্কলারশিপ পেতে হয়, তাকে অবশ্যই ভালো একটা আইএলটিএস স্কোর আনতে হবে। তো প্রতি ইয়ারেই ইউকের কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা একদম মানে স্কলারশিপ অফারই করে, যে 50%, 60%, এবং মাঝে কয়েকটা ইউনিভার্সিটি 100%ও স্কলারশিপ অফার করে থাকে। তো সেক্ষেত্রে যদি সেই স্কলারশিপটা নিতে পারে, সেটা তো অবশ্যই তার জন্য ভালো, যে একদম ফুল ফ্রি স্কলারশিপ যেটা। তো সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট অবশ্যই ভালো একটা আইএলটিএস স্কোর তার লাগবেই, যদি ভালো একটা স্কলারশিপ পেতে চায়। আর না হলে তো ব্যাচেলারের ক্ষেত্রে খরচটা বেশি হয়ে যায়, এবং ব্যাচেলারের ক্ষেত্রে অনেক একটু বেশি টাফ হয়ে যায়। মাঝে মাঝে মানে পসিবল হয়ে ওঠে না। ধরেন ফার্স্ট ইয়ার কভার করে আসলো, সেকেন্ড ইয়ার কোনোভাবে কভার হলো, থার্ড ইয়ারে গিয়ে তার মানে টিউশন ফিসটা পে করাটা একদম হার্ড হয়ে যায়। তখন বাংলাদেশ থেকে বা যেহেতু এখানে পরিচিত হয়ে যায় মোটামুটি, সেখান থেকে নিয়ে দিয়ে তারপর জব করে কভার করতে পারে। কিন্তু সেক্ষেত্রে তার ভালো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, ভালো একটা স্কোর লাগবে মূলত। এক্স্যাক্টলি। এর পাশে আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু আপনি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, আমি বলবো যে আপনি ইন্টারমিডিয়েটের রেজাল্টটা ভালো করেন। একাডেমিক স্কোরটা আসলে এটা একটা ভাইটাল একটা বিষয়। সো দোয়া করি আপনি ভালো একটা স্কোর করেন এবং আইএলটিএস একটা ভালো একটা স্কোর করেন। ইনশাআল্লাহ আপনি ভালো কিছুই পাবেন। চায়নাতে আপনি স্কলারশিপ পাচ্ছেন ইনশাআল্লাহ। তবে তারপর আমি বলবো আইএলটিএস এর দিকে এবং আপনার একাডেমিক যে স্কোরটা এখন সামনে আছে, আই মিন এইচএসসি, এটার দিকে আপনি ফোকাস করেন। ডেফিনেটলি আপনি খুব ভালো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি স্কলারশিপও পাবেন। আচ্ছা, ডেনমার্ক নিয়ে আপনি জানতে চেয়েছেন রাফি ভাই। সো আমি বলবো ডেনমার্কে হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে। আই মিন সেখানে 13 ক্লাস পর্যন্ত কমপ্লিট থাকতে হয়। এইচএসসি শেষ করার পর আপনাকে বাংলাদেশে যে কোনো একটা ইউনিভার্সিটিতে, সেটা পাবলিক হোক সেটা প্রাইভেট হোক, আপনাকে 1 বছর পড়তে হবে সেখানে। সো যেহেতু এইচএসসি পর্যন্ত 12 ক্লাস, তো যেহেতু ডেনমার্কের অ্যাডমিশন পেতে হলে আপনাকে 13 ক্লাস কমপ্লিট করতে হবে, তার মানে ইউনিভার্সিটিতে 1 বছর পড়তে হবে। সো 1 বছর শেষ করার পর আপনি তখন হচ্ছে ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারবেন, এবং দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর আইএলটিএস ইজ 6.5। সো আপনি সেভাবে করে নিজেকে প্রিপেয়ার করেন, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, amazing, Toma Apu and Sohan Bhaiya, thank you so much for your most important and valuable information. Thank you, Nusrat Nila, thank you. Rafi Bhaiya bolchen, please take my question and give me a suggestion. Yes, already we did. Thank you. Okay. Mohammad Navan Ahmed, আমি যদি নামটা ভুল প্রনাউন্স না করে থাকি, I think I'm okay. I want to go for masters in Denmark. I have done my honors in English with 3.50. Mashallah, very good result. But I can't make choice for my master subject. And would you help me with more information, please? Okay. ডেনমার্কের কথা যদি বলি, আমি বলবো যে you have a quite good score. I mean 3.5. Maybe you can manage some scholarship or some stipend, maybe. It depends. And আপনার যেটা লাগবে সেটা হচ্ছে IELTS 6.5 মিনিমাম,
বাট আপনি যদি এর অ্যাবভ পান দেন ভেরি ওকে, নো প্রবলেম। সো আপনি যেটা করতে পারেন, ডেনমার্কের অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে, এক্স্যাক্টলি 10 দিন পর। সো আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। এবং আমি বলব যে এখনই আপনার ভাইটাল টাইম প্রিপারেশন নেওয়ার জন্য। আর এর পাশাপাশি আপনারা যদি নাভান ভাইয়ের কথা বলছি, নাভান ভাই এবং আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনারা যদি ডেনমার্কে অ্যাপ্লিকেশন প্রসেসগুলো আমাদের মাধ্যমে করতে চান, আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, সোহান ভাইয়ের কাছে কোয়েশ্চেন। সোহান ভাই, সোহান তোর কি অবস্থা ভাই? হ্যাঁ সোহান ভাই ভালো আছেন অবশ্যই। ওকে, সাব্বির ভাই আপনার হাসিটা জোস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সোহান ভাইয়ের কাছে, সোহান ভাই আসলে অনেক মামা। ওকে, আচ্ছা। নূর আপু, প্রিয় পরিণীতা নূর আপু বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আচ্ছা, অনেক ভাইটাল একটা কোয়েশ্চেন ভাইয়া, পিআর পাওয়ার পসিবিলিটি কেমন? প্রথমে আপু, আপু। খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। পসিবিলিটি কেমন? হ্যাঁ, অবশ্যই ভালো। যদি কেউ স্টুডেন্ট রুটটাকে ফলো করে তাহলে ওভারঅল তাকে 10 ইয়ার্স এর একটা রুট ফলো করতে হচ্ছে। আর যদি কেউ তার স্টাডি শেষ করার পর পিএইচডব্লিউ তে গিয়ে যদি কেউ ম্যানেজ করতে পারে একটা স্পন্সরশিপ জব, তাহলে হচ্ছে তার জন্য আরো ভালো। উইদিন 5 ইয়ার্স রুটে সে তার পিআরটা পেয়ে যাচ্ছে। তো পসিবিলিটি অবশ্যই আছে। আর যদি সেটা না হয় তাহলে পিএইচডি পড়া অবস্থায় বা সে কন্টিনিউ করলো একটা ভালো স্পন্সরশিপ ম্যানেজ করতে পারলে হয়ে যায়। আসলে ডিফিকাল্ট কিছু না। রাইট। তারপর আমি বলবো যে আসলে এটা লম্বা ডিসকাশনের বিষয়, অনেক লম্বা একটা প্রসিডিউর। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবারও আমাদের লাইভ আমরা করব। এই পিআর ফ্যাসিলিটি প্লাস হচ্ছে সেখানে লং টার্ম কিভাবে আমরা স্টে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আরেকটা লাইভ করব। এবং আমি বলবো যে তামাপু এবং হচ্ছে সোহান ভাই, আমরা আমাদের দুজনকে ইনশাল্লাহ পাবো। সো আপনারা আমাদের পেজের সাথে কানেক্টেড থাকেন, কারণ একটা লাইভে আসলে সব ধরনের ইনফরমেশন গুলো দেওয়াটা আসলে কোয়াইট ইম্পসিবল। সো আমরা চেষ্টা করছি আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য। অনেকে হচ্ছে মাইন্ড করছেন যে কেন কোয়েশ্চেনের আনসার করা হচ্ছে না। আমরা আসলে অনেক কোয়েশ্চেন পাচ্ছি, তো একটু পেশেন্ট থাকেন সবাই। আমি সবার কোয়েশ্চেন নিচ্ছি। ওকে, লতিফ মোল্লা, অভিনন্দন আর শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আরাফাত আরিক, হাই তামাপু, আপনি একটু হাই দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। রাফিউল ইসলাম বলছেন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্ট করছেন এবং আপনাদের জন্যই আমাদের লাইভ সেশনটা এত বেশি ফ্রুটফুল হচ্ছে। ওকে, সো আমি বলবো যে আপনারা ইউকে, স্টাডি ইন ইউকে, এই বিষয় নিয়ে আপনাদের যাদের কিনা কোয়েশ্চেন আছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেগুলো 1 বাই 1 রিপ্লাই দিচ্ছি। ওকে, স্পর্শ আপু বলছেন সোহান ভাইয়া রে, আমি সোনিয়া আবার এখন আইএলটিএস ভর্তি হইতেছে নতুন করে, আমাদের সাথে যুক্ত হবে। তো সেটার পরে তারও একটা প্ল্যান আছে ইউকে তে। ডেফিনেটলি। ওকে, নাভান ভাই বলছেন সাবির ভাই, what is the last date of application of masters in Denmark, and one important thing is that I have heard it is quite tough to get English related subject. No, not at all. Application deadline গুলো আসলে ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। তো আমি বলবো যে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে শুরু হচ্ছে, জানুয়ারি 15 তারিখেই শেষ। আবার দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে কিছু ডেডলাইন থাকে, মার্চে কিছু থাকে। সো এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। তো আমি বলবো যে আপনি প্রিপারেশন রাখবেন হচ্ছে এরকম যে আপনি জানুয়ারিতেই যেন আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন। পরবর্তীতে যদি কোনো পেন্ডিং কোনো যদি ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা পরবর্তীতে সাবমিট করতে পারবেন। সো এই হচ্ছে কি কথা। আর না, ইংলিশ রিলেটেড সাবজেক্ট পাওয়াটা আসলে এটা কোনো টাফ বিষয় না। আপনারা
ড্যানিশ এবং ইংলিশ দুটোতেই হচ্ছে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। নো প্রবলেম এট অল, নো প্রবলেম। ওকে। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। থ্যাংকস আ লট টু অল। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সিয়াম বলছেন, হাই সোহান ভাইয়া। ওকে। Thanks a lot to all of you. Okay. আয়েশা সিদ্দিকা জান্নাত মাস্টার মশাই, আমি 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 বুঝিনি এটা কাকে মেনশন করছেন। ওকে। পরবর্তী কোশ্চেন, ইউএসএ। ওকে, হ্যাঁ, আপনি আসলে ইউএসএ নিয়েও আমাদের ইনশাআল্লাহ লাইভ হবে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ইউএসএ লাইভ করব ইনশাআল্লাহ। সো এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ইনফরমেশন জানতে চান, আই মিন ইউএসএ রিলেটেড, সো আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নিচের দিকে যেই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন। ডেফিনেটলি উই উইল হেল্প। ওকে। মুক্তা আরবি, হাই সোহান ভাই। সোহান ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার, আসলে এত ফ্যান ফলোয়ার, আল্লাহু আকবার। ওকে। আচ্ছা, তমাপুরও আছে। তমাপুরও আসলে আমি বলবো ফ্যান ফলোয়ার কম না, অনেক আছে। হাই তমাপু। ওকে, লিমা আপু বলছেন। আচ্ছা, সো আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা আমাদের লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনাদের এই অ্যাব্রোডে পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, সো আমি বলবো আসলে লাইভটা খুব বেশি লম্বা করব না। আমরা লাস্ট কয়েকটা কোয়েশ্চেনে চলে আসি। যে পড়াশোনা শেষ করার পর আমরা জানি আমাদের একটা পিএসডব্লিউ একটা অপশন আছে। তো এই পিএসডব্লিউটা আসলে ব্যাপারটা কি? এটা ডিউরেশন কেমন? এবং এই পিএসডব্লিউর ফ্যাসিলিটিটা কিভাবে নিতে হয়? বা এই পিএসডব্লিউ শেষ করার পর কি ধরনের ফ্যাসিলিটি আমাদের জন্য আছে? প্রথমেই তমাপু। আচ্ছা, কোর্স কমপ্লিট করার পর আসলে অটোমেটিক্যালি যখন সাকসেসফুলি পাস করা হবে অল সাবজেক্টে, যখন মাস্টার্সটা কমপ্লিট হবে, তখন অটোমেটিক্যালি এটা ইউনিভার্সিটির থ্রোতে আমাদের অটোমেটিক্যালি বিআরপি কার্ডটা ইস্যু হয়ে যায়। তো এটা মূলত 24 মান্থস, মানে 24 মাসের আর কি, একটা 2 বছরের আর কি। তো ওই সময়টাতে আসলে ফ্যাসিলিটিস একজন ফুল টাইম ওয়ার্কারের যা থাকে আমাদেরও তাই থাকবে। যদি আমরা যে কোনো ধরনের জব যে কোনো ভাবে যত ইচ্ছা ততক্ষণ করতে পারি। এখানে কোনো টাইম লিমিটেশন নাই যে লাইক স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা যখন 20 আওয়ার্স করতে পারতেছি তখন আর কি এ ধরনের কোনো ব্যারিয়ার নাই। তখন আমরা ফুল টাইম ওয়ার্কার হিসেবেই কাউন্টেড, আমাদেরকেও ট্যাক্স পে করতে হচ্ছে, আমাদের সকল ধরনের সুযোগ সুবিধাই থাকছে। আর এর মধ্যেই আসলে আমরা আমাদের এই পিএসডব্লিউ তে আমরা চেষ্টা করবো আমাদের স্পন্সরশিপ জবের জন্য একটা যেন জব চলে আসে। তো এই ফাইন, সোহান ভাইয়া। পিএসডব্লিউটার মূল সুবিধা হলো গিয়ে যে 2টা বছর আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছে, যে তোমার বললো যে তখন আমরা আমাদের ইচ্ছে মতো একদম ফুল টাইম কাজ করতে পারবো। প্লাস আমি মনে করি পিএসডব্লিউটা হলো গিয়ে মানে স্পন্সরশিপ ম্যানেজ করার একটা ভালো একটা লম্বা সময়, কিন্তু 2টা বছর হাতের মধ্যে আছে। তো 2 বছরের মধ্যে যদি সে সাকসেসফুলি তার কোর্সটা কমপ্লিট করতে পারে, প্লাস তার মধ্যে যদি কোয়ালিটি থাকে, সে অবশ্যই 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় একটা স্পন্সর পেয়ে যাবে। আর এটা মূলত দেওয়া হয় যে একটা কস্ট হলো একটা স্টুডেন্টের পড়া চলাকালীন ওই কষ্টটা যেন রিকভার করতে পারে। তো মোটামুটি 2 বছরে ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট ইনকাম করতে পারে। পাশাপাশি তার যদি পিএইচডব্লিউ শেষ করেও নতুন কোনো কোর্সে যোগ হতে চায় সেক্ষেত্রে হতে পারবে, কিন্তু তারপরে আর কোনো পিএইচডব্লিউ পাবে না। কিন্তু মূলত আমার মতে যখন স্টুডেন্ট পিএইচডব্লিউ চলে যাবে তখন আমি মনে করি যে এই 2 বছরে চেষ্টা করা উচিত তাকে একটা স্পন্সর ম্যানেজ করাটা। এই এক্স্যাক্টলি। এই আমি মনে করি যে এখন এটা একটা হট কেকের মতো। আই মিন ইউকে তে যারা এপ্লাই করতে চাচ্ছেন বা এপ্লাই অলরেডি করেছেন, যে এই যে 2 বছরের যেই ওয়ার্ক পারমিট বা যেটা কিনা ইউকে তে বলা হচ্ছে পিএসডব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি ইউকে তে লাইফটা সেটেল করার জন্য, প্লাস আরো লং টার্ম থাকার জন্য। আপনারা এর ভিতরে যেহেতু আপনাদের জার্নিটাও খুব বেশি লম্বা না, বছর খানেকের মতো হয়েছে আপনারা গিয়েছেন, তো আপনাদের এমন কোনো পরিচিত বড় ভাই বা বড় আপু এরকম কেউ আছেন কিনা যারা অলরেডি পিএসডব্লিউ তে আছেন এবং তারা কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন? তমা আপু।
হ্যাঁ, আমার জানা মতে আশেপাশে অনেক বড় ভাইয়া সিনিয়র আপুর তারা অলরেডি পিএসডব্লিউ তে আছেন। তারা আসলে ওই যে বললাম যে ফুল টাইম ওয়ার্ক পারমিট মানে যেটা আর কি তাদের ইস্যু হয়ে গেছে তারা করতে পারছে। তাদের কোনো রাইট, আসলে আনলিমিটেড ওয়ার্ক আর কি তাদের জন্য অ্যালাউড। সো তারা আসলে এখন ট্রাই করতেছে ভালো একটা স্পন্সরশিপ জবের জন্য বেসিক্যালি, যে সামহাউ যেন তাদের আর কি একটা স্পন্সরশিপ জব ম্যানেজ হয়ে যায়, কারণ এখন অনেক ভ্যাকেন্সি আছে। কিছু কিছু ইউকের গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে সেখানে কিছু শর্টেজ ওয়ার্কার লিস্ট আছে। তো ওরা ওই লিস্ট ধরে ধরে তারা ট্রাই করতেছে যেন সামহাউ তাদের ওই রকম একটা ক্যাটাগরির জবে যেন তাদের এন্ট্রি হয়ে যায়। রাইট, রাইট। এটা কি খুব বেশি টাফ সাবজেক্ট রিলেটেড জব পাওয়া বা এরকম কিছু? তাও আপু? কিছুটা তো টাফ, কারণ হচ্ছে রাইট, আসলে আমাদের সময়টা অনেক কম ছিল। ১ বছরে আসলে এত কিছু কমপ্লিট করে নিজেকে প্রেজেন্ট করা ব্রিটিশদের সাথে, এটা আসলেই খুব টাফ। খুব টাফ না, বাট আসলে টাফ। কারণ হচ্ছে আমরা একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট একটা কান্ট্রি থেকে এসে দেন আরেকটা ওয়েস্টার্ন কালচারের মধ্যে সবকিছু কোপ আপ করাটা একটু ডিফিকাল্ট, বাট ইম্পসিবল না। আমাদের যেহেতু সময় আছে, সুযোগ আছে, আমরা চাইলেই সেটাকে আমাদের নিজেদের ডেভেলপমেন্টটাকে করে আমরা চেষ্টা করতে পারি। রাইট, রাইট। তমা আপুর একটা বিষয় খুব ভালো লাগলো যে আপু যেটা বলছেন যে এটা টাফ বাট নট ইম্পসিবল। এই সেন্টেন্সটা বা আমি এই হোপফুল। এক্সাক্টলি, এক্সাক্টলি। তাই আমি বলব যে আসলে আশাহত হওয়ার কিছু নাই। মানুষ পারে না এমন কোনো আসলে বিষয় না। তো একটু চেষ্টা করলেই সেটা সম্ভব। আমরা আসলে গা যদি ছেড়ে দেই, আমরা যদি মনে করি না এটা অনেক কষ্টকর, এটা হবে, এটা ওটা হবে। থাক আমি করব না, আমার আমার দরকার নাই। সো এই ব্যাপারটাতে আপু একদমই বিশ্বাসী না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা আ একটা কন্ট্রোভার্সি টাইপের কোয়েশ্চেন। আ which country will be perfect for spouse visa and PR? আ কন্ট্রোভার্সি বলতে হচ্ছে এরকম যে এটা আসলে ডিপেন্ড করে। এটা আসলে ডিপেন্ড করে। তবে আমি যদি ডেনমার্কের সাথে বা আমি আ ডেনমার্কে আছি বলেই বলছি না, বা নরওয়ে বা অন্যান্য যে সমস্ত কান্ট্রি গুলো আছে সেই সমস্ত জায়গার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বলব যে কম্পারেটিভলি ইজি হচ্ছে ডেনমার্ক এবং হচ্ছে নরওয়ে। কারণ কি? কারণ সেখানে টাকাটা হচ্ছে যেকোনো জায়গা থেকে এনে জাস্ট ব্যাংকে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং অ্যামাউন্টটাও আমি বলব যে ১২ থেকে ১৩ লাখ টাকা এরকম। ১২ লাখ টাকা, ১১ লাখ টাকা এরকম। কিন্তু ইউকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আ আ সেই অ্যামাউন্টটা একটা অথেন্টিক সোর্স লাগছে। সেই টাকাটা কোথা থেকে আসলো? এরকম একটা বিষয় আছে। আর পিআর এর কথা যদি বলি আমি বলব যে আপুর মতোই আমি বলব যে হ্যাঁ, আ কোয়াইট ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। সো এটা আসলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। আমার কাছে যদি বলেন আমি বলব যে হ্যাঁ, ডেনমার্কের কথা যদি বলেন আমি বলব যে হ্যাঁ, এখানেও আসলে টাফ বাট অনেকেই পাচ্ছে। এর মানে এই না যে পাচ্ছে না, পাচ্ছে। তারা অনেক স্ট্রাগল করতেছে। তো আসলে এটা ডিপেন্ড করে। আ সো আমি বলব যে জামান ভাই, আম আপনি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমাকে অবশ্য কমেন্টে অনেকে নালিশ করতেছেন। তো আসলে এই নালিশের কমেন্টটা আমি নিচ্ছি না। আমরা আ এগুলো নিয়ে পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, সাব্বির ভাই, ডেনমার্কে অ্যাকোমোডেশন কস্ট কেমন স্টুডেন্টের জন্য কিংবা স্পাউস সহ? আচ্ছা। আ যদিও আমরা কথা বলছি ইউকে নিয়ে, তারপরেও যেহেতু কোয়েশ্চেনটা করেছেন আমি বলছি। আ অ্যাকোমোডেশন কস্টটা আমি বলব যে সোহান ভাই যেমনটা বললেন যে এটা আসলে ডিপেন্ড করে। একা যদি হন তাহলে এক ধরনের খরচ, এবং আপনি যদি চিন্তা করেন যে না আমি নিজে বাসায় রান্নাবান্না করে নিজের খাবার নিজে প্রিপেয়ার করব সেরকম একটা খরচ। তো অ্যাপ্রক্সিমেট যদি বলি তাহলে বলব যে আ বাসা-টাসা সব মিলিয়ে আপনার ৪,৫০০ ৫,০০০ ড্যানিশ ক্রোন খুব ভালোভাবে চলে যাবে। আমি অনেক বাড়ায় বলতেছি কিন্তু। সো ড্যানিশ ক্রোন যদি বলি মানে আমি এভারেজ বলতেছি না, আমি একটু বাড়ায়ে বলতেছি। যাতে করে আপনাদের একটা আইডিয়া থাকে। যদিও খরচের ব্যাপারটা একেকজনের কাছে একেক রকম। দেখা যাচ্ছে যিনি কিনা একজন সিঙ্গল স্টুডেন্ট তারা সেটা ইউকের ক্ষেত্রেও আমি একই কথাই বলব যে দেখা যাচ্ছে যারা এখানে রেস্টুরেন্টে জব করতেছে তাদের কিন্তু দেখা যায় খাওয়া-দাওয়ার তেমন একটা টেনশন থাকছে না। দেখা যাচ্ছে রেস্টুরেন্ট থেকেই তারা ফুডটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আবার দেখা যায় বাসায় একদিন রান্না করলেই দেখা যায় সেটা ফ্রিজে রেখে দিলে ২-৩ দিন এমনিতেই চলে যায়। তো এটা আসলে ডিপেন্ড করে। আর বাসা ভাড়ার কথা যদি বলি, সেক্ষেত্রে বলব যে আ সিঙ্গেল যদি আপনি শেয়ারে থাকেন, তো সব মিলিয়ে আসলে এত বেশি একটা খরচ পড়ে না। আর যদি আ স্টুডেন্ট হাউজিং এর ভিতরে যদি আপনার একটা অ্যাকোমোডেশন এর ব্যবস্থা হয়ে যায়, দেন আমি বলব যে সেটা
3000ও যাবে না। এর ভিতরেই আপনি খুব ভালোভাবেই মানে 3000 ড্যানিশ ক্রোন খুব ভালোভাবেই হয়ে যাবে। তো এটা তারপরেও বলব এটা আসলে প্লেস অনুযায়ীও ভ্যারি করে। যেমন আমি আশা করি তমা আপু এবং সোহান ভাইও এগ্রি করবেন যে আমরা যদি একটু সেন্ট্রালের দিকে থাকতে চাই, আমরা যদি একটু সিটির ভিতরে থাকতে চাই, অবশ্যই সেখানে কস্ট একটু বেশিই পড়বে স্বাভাবিক। তো হ্যাঁ ভাই, আমরা ডেনমার্কের কিন্তু ক্ষেত্রে ওটাই বলেছি, পোর্টসমাউথ এর রেঞ্জ অনুযায়ী আমরা যখন বলেছি কনভার্ট করেছি পোর্টসমাউথ, বাট সেন্ট্রালে গেলে কিন্তু এক্সাক্টলি এটা পসিবল না। রাইট, রাইট। এক্সাক্টলি। তো আমাদের ক্ষেত্রেও তাই আমিও বলব যে আপনি যদি কোপেনহেগেনে থাকতে চান, তো এখানে একটু আ আ কস্টটা একটু বেশিই পড়বে। ডেফিনিটলি আপনার ইনকামও বেশি। উম তো হুম। সেই থেকে কস্টও একটু বেশি পড়বে। এটাই স্বাভাবিক। তো সব মিলিয়ে আমি বলব যে স্টুডেন্টের জন্য যদি বলি, আমি বাড়ায়ে বলতেছি, আবারও বলি, আমি বাড়ায়ে বলতেছি কেউ এটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়। ৪,০০০ ৪,৫০০ থেকে ৫,০০০ বা ৪,০০০ থেকে ৫,০০০ এর ভিতরে খুব ভালোভাবে আপনি থাকতে পারবেন। সিঙ্গেল স্টুডেন্ট। আর স্পাউস এর কথা যদি বলি, তাহলে বলব যে যেহেতু আ আ স্পাউস সহ থাকবেন ডেফিনিটলি কস্ট একটু বাড়বে। তো সব মিলে আমি বলব যে ৭-৮,০০০, ৮,০০০ বা ৯,০০০ এর ভিতরে খুব ভালোভাবে হয়ে যাবে। সেটা বাস কার্ড ইনক্লুডেড এবং অন্যান্য যে কস্ট গুলো থাকে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সবকিছু। আ আমরা ইনশাআল্লাহ এই ডেনমার্ক নিয়েও আমাদের লাইভ সেশন হবে। আপনি আমাদের পেজের সাথে কানেক্টেড থাকেন। আরো ডিটেইল ইনফরমেশন আমরা বলব। থ্যাংক ইউ জামান ভাই, আপনি আমাদের সাথে আছেন। আচ্ছা, পেপার রেডি করতে ফ্লাই অবধি কেমন টাইম লাগে? আচ্ছা, আহ আচ্ছা আমি যেহেতু কোয়েশ্চেন করেছেন, আমি কোয়েশ্চেনটা যেহেতু নিলাম, আমি আনসারটা করছি। সব মিলিয়ে যদি বলি যে এটা আসলে শুধু ডেনমার্কের ক্ষেত্রেই না, আ ইউকে বলেন, কানাডা বলেন বা যাই বলেন না কেন, ভ্যারি করে বাট ইন এভারেজ আমি বলব যদি আপনি জানুয়ারিতে পেপারগুলো সাবমিট করেন, যেহেতু সেপ্টেম্বরে ক্লাস থাকে, সো আগস্টেই হচ্ছে আপনি আ আ ভিসা আপনি পেয়ে যাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো সব মিলিয়ে বলব যে ৫-৬ মাসের একটা জার্নি। ইভেন নরওয়ের ক্ষেত্রেও বলব যে ওখানে ৭-৮ মাসের একটা জার্নি থাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসলে অনেক কোয়েশ্চেন। আমি আসলে আর নিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি। আমাদের লাইভ অলরেডি ১ ঘন্টা ১৬ মিনিট ১৭ মিনিট চলছে। বাট আপনারা আ আ আমাদের সাথে আছেন। আমাদেরকে কমেন্ট গুলো করছেন। থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা চেষ্টা করব কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার। আমরা পেজ থেকে হচ্ছে আপনাদেরকে কমেন্ট করে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। বাট আমাদের আরো লাইভ সেশন আছে। আপনারা হচ্ছে প্রতিদিন আ আই মিন প্রতি উইকে রবিবার রাত ৯ টায় আমাদের লাইভ সেশন গুলো ইনশাআল্লাহ আমরা রেগুলারলি কন্টিনিউ করব। এবং ইনশাআল্লাহ আমি বলব যে সোহান ভাই এবং তমা আপুকে আমরা আবারও পাবো এবং আবারও অনেক ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের সামনে। অফকোর্স। তো আজকে এই পর্যন্তই। বাট শেষ করার আগে আমি বলব যে সোহান ভাই আমাদের এই ফিউচার স্টুডেন্ট যারা আছেন, যারা কিনা এই বছর আই মিন ফেব্রুয়ারি ইনটেকে যারা এপ্লাই করেছেন বা যারা মিস করেছেন তারা তো মিস করেছেনই। আর যারা এপ্লাই করছেন তাদের জন্য বেস্ট অফ লাক। সো যারা কিনা ফিউচার এপ্লাই করবেন তাদের জন্য আপনার এখনকার সময়ের সাজেশন কি হবে? আমার মতে ভাইয়া যদি কোন স্টুডেন্ট প্ল্যান করেই থাকে যে সে ইউকে তে আসবে বা যেকোনো দেশেই হোক, সেক্ষেত্রে আমি বলব যে আগে তুমি তোমার নিজের ইয়েটা ঠিক করো। যে না আমি আসলেই তোমার গোলটা ঠিক করো। যে না আমি আসলে বিদেশে পড়তে যাবো। এক্ষেত্রে অনেক বাধা আসবে। যেমন আমি যখন এপ্লাই করি তখন অনেক রিলেটিভস আছে, আশেপাশের মানুষ আছে। যে না কিসের যাবে? এত সহজ নাকি যাওয়া? হবে না, টাকা মেরে দিবে, এটা করবে, এটা করবে। এরকম অনেক কথা শুনতে হইছে। তো সে মানে এখানে এরকম কিছুই না। আগে তুমি তোমার নিজের ইচ্ছাটাকে মানে ইয়ে করো, যে না আমি যাবো। ওই গোলটাকে সেট করে ওই অনুযায়ী কাজ করো। আর প্রসেসটা খুবই ইউকের ক্ষেত্রে হলে প্রসেসটা খুবই মানে একটা শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। ৩ মাস ৪ মাস ৩ মাস সময় নিলেই মোটামুটি ভালো একটা সময় হাতের মধ্যে হয়ে যায়। আ সবকিছু মিলায়া এই তো এপ্লাই করতে হবে, আসতে হবে। এটা একটা নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে চলবে এটা। কিন্তু সবার মূলত আগে তোমার নিজের গোলটা সেট করতে হবে যেটা বলব। গোল সেট প্লাস দেন অ্যাপ্লিকেশন আস্তে, আস্তে সবকিছু আল্লাহ ভরসা হয়ে যাবে আশা করি। এই তো। আর রাইট। সো তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ইউকে তে, রাইট? হ্যাঁ, আসার পরে অবশ্যই আমি আছি। বাংলাদেশ থেকে আমাদের যারা আসবে পরিচিত হোক রাইট। বাংলাদেশি আমাদের কমিউনিটি অনেক অনেক অবশ্যই বড় একটা কমিউনিটি এখন। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ। অবশ্যই তমা তাকে আপু, রিসিভ করতে আমি যাবো। রাইট। তমা আপু। আচ্ছা, এখানে আসার পর আসলে আমার যেটা মনে হয়েছে যে কিছু জিনিস আসলে তৈরি হয়ে আসলে একটু ভালো হতো, যে আগে থেকে যে এই কাজগুলো আমার দরকার। সো যারা নিউ কামার্স, যারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই মাইন্ডসেট তাদের একদম ফিক্স করে ফেলতে হবে তারা আসলে কি চাচ্ছে।
তাদের ওইভাবে একটা সেশন ধরে তাদের ওই সময়টা নির্ধারিত করে ৩-৪ মাসের মধ্যে ডকুমেন্টস গুলাকে সাজিয়ে সুন্দর করে ফাইলটাকে সাবমিট করা, যেন কোনো মিসগাইড বা মিসজাজ না হয়। কারণ অনেক মানুষই অনেক কথা বলবে, যেটা সোহান বলল। তো সাথে সাথে কিছু কম্পিউটার স্কিলস বা সামথিং ড্রাইভিং ইস্যুস হইতে পারে, যার ড্রাইভিং লাইসেন্স নাই, যেটা আমি আর কি করি নাই আগেও, বাট এবার আমি আসার আগে সবকিছু করে আসছিলাম কারণ আমার প্ল্যান ছিল। এটা হলে হবে কি, অনেকগুলো জবের ফ্যাসিলিটি আরো মানে অপরচুনিটিস গুলো অনেক বেড়ে যাবে। তো আমি বলবো কিছু প্রফেশনাল কিছু কাজ শিখে আসা, কম্পিউটার স্কিলস হতে পারে, ড্রাইভিং স্কিলস হতে পারে, এগুলো হলে হয় কি তার জার্নিটা অনেক ইজি হয় জবের ক্ষেত্রে। কারণ লাইক ইউকের জন্য আমি যেটা দেখলাম, যখন আমি জবের জন্য ব্রিটিশ জবগুলোতে অ্যাপ্লাই করতেছি, তখন আমাকে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা অপশন রেখে দেয়। তো এটা থাকলে হয় কি জবগুলা আমার যাওয়ার জন্য ইজি হয়, সবকিছু একটা স্মুথ একটা লাইফ পাওয়া যায়। তো আমি রাইট। বলবো যে আমার সাইড থেকে যে ছেলে হোক বা মেয়ে হোক, ড্রাইভিং লাইসেন্সটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা করে ফেলা উচিত, আর সাথে কিছু কম্পিউটার স্কিলস নিয়ে আসা উচিত। আর রাইট। যদি আউট কোনো কিছু প্ল্যান থাকে, এটা তো ডেফিনেটলি তার জন্য ভালো। এই তো। অনেক ভাইটাল একটা ইনফরমেশন দিচ্ছেন, রাইট। এটা আসলে আমি বলবো যে অনেকেই না এই তাড়াহুড়ার ভিতরেই হোক বা এই একদম। ধরনের সাজেশন গুলো হয়তো বা দেখা যাচ্ছে কেউ হয়তো বা দিচ্ছে না বা তার মাথায় আসলে জিনিসটা আসে নাই। আপু অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে রাইট, আমাদের কিছু স্কিল শিখে আসা উচিত। কারণ এরকম ডিফারেন্ট একটা সিনারিওতে আমরা পড়তে যাচ্ছি, ডিফারেন্ট একটা এরিয়াতে আমরা যাচ্ছি, তাদের কালচার আলাদা, তাদের পড়াশোনার স্টাইল আলাদা। তো আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছি একদম জিরো লেভেল থেকে, কিভাবে কি করলে ভালো হয়? ওকে, আইএলটিএস এর প্রিপারেশনের কথা যেহেতু বললেন, আমি বলবো যে আমাদের আইএলটিএস কোর্টে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ কালকে থেকে। কালকে বাংলাদেশ টাইম রাত ৯টায়। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর লাস্ট মোমেন্টে আচ্ছা, আমার একজন বড় ভাই সর্দার ভাই, উনি বলছেন, ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ওনার সম্পর্কে না বললেই নয়। ডেনমার্কে আসার পর থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধরনের প্রবলেম হোক, যে ধরনের যাই হোক না কেন, ভাইয়া আমার সাথে ছিলেন এবং সবসময় আছেন আমি জানি। সো আমি বলবো যে ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া। তো অ্যাব্রোড লাইফে আমি জানি তমা আপু এগ্রি করবেন, সোহান ভাই এগ্রি করবেন। কেউ না একজন থাকেই যে আসলে মাথার উপর একজন ছাদ, যিনি কিনা যেকোনো ধরনের ফ্যাসিলিটি, যেকোনো ধরনের প্রবলেম সেগুলো আমাদের সাথে হচ্ছে অনেক কিছু ইজি করে দেন। তো আমাদের সর্দার ভাই হচ্ছেন তেমন একজন মানুষ। থ্যাংক ইউ ভাই, আপনি কমেন্ট করছেন। ইনশাআল্লাহ কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি লাস্ট মোমেন্টে সোহান ভাই, আপনার সঙ্গে আইএলটিএস কোর্টের জার্নি কেমন ছিল আমাদের সাথে আপনার? শুরু থেকে তো আইএলটিএস স্কুলের সাথে ছিলাম। তো মূলত আপনার থেকেই অনেক কিছু শেখা আমার আইএলটিএস স্কুলের সাথে জার্নিটা। আর সেই একটা ইয়ে থেকে কিন্তু আমি এখানে জয়েন করছি যে না, সবকিছু দেখি বাংলাদেশ স্টুডেন্টের জন্য কিছু করতে পারি কিনা। তখন আসার পরে আসলে নিজেরা খুব লাকি মনে করতেছি যে আসলে লাকি যে আইএলটিএস কোর্টের একটা পার্ট হতে পারছি আমি। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের জন্য একটা অনার যে আপনাদের মতো ভাই বোন আমরা পেয়েছি, যাতে করে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমরা সব ধরনের হেল্প না করতে পারলেও অ্যাটলিস্ট আমরা যেন ম্যাক্সিমাম হেল্পটা তাদেরকে করতে পারি। এজন্যই আসলে সবাইকে একসাথে করা। আর সত্যি কথা, আমি সেই সময়টা এখনো মিস করি, আপনাদের সাথে সেই ক্লাসগুলো করা, ফিজিক্যাল ইন্টারাকশন সবকিছু। যদিও করোনার জন্য খুব বেশি দিন আপনাদেরকে মানে কাছে পাই নাই, বাট আপনাদের সাথে এই মেমোরিগুলো আমি কখনোই ভুলবো না। ভোলা কোনোভাবেই সম্ভব না। ফাইন। তো আমি বলবো যে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সবাই যারা কিনা কমেন্ট করেছেন, যাদের আমি রিপ্লাই দিতে পেরেছি বা যাদেরকে রিপ্লাই দিতে পারি নাই, সবাইকেই বলবো যে অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন এবং আপনাদেরকে সামনেও পাবো। সো লাস্ট মোমেন্টে সবাইকেই বলছি, সবাইকেই শুভকামনা, যে যেখানেই অ্যাপ্লাই করছেন না কেন, যার যেখানেই ডেস্টিনেশন থাকছে না কেন, আপনারা প্রপার ইনফরমেশন গুলো নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন এবং যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের প্রফেশনাল হেল্প আপনারা আইএলটিএস কোডের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে, আমাদের পেজে। আর এর পাশাপাশি বলবো যে তমা আপু যেটা বললেন, অবশ্যই আপনাদের স্কিল গুলো একটু ডেভেলপ করে আসেন, এখনো আপনাদের হাতে সময় আছে। পরবর্তীতে দেখা যাবে যে এইগুলো করার আসলে সময়টা হয়ে উঠবে না,
সো এখন যেহেতু আপনাদের হাতে সময় আছে, আপনারা IELTS এর প্রিপারেশন গুলো নিয়ে ফেলেন। আপনাদের কম্পিউটার স্কিল গুলো ডেভেলপ করেন। এর পাশাপাশি আপু যেমনটা বললেন ড্রাইভিং স্কিল। আর আমি বলব রান্না-বান্না শিখে আসেন অবশ্যই। রান্না-বান্না শিখে আসেন। আম এবং কিছু শর্ট কিছু রেসিপি থাকে যেগুলো কিন্তু আমাদের মা আছেন বা হচ্ছে বড় আপু, ছোট বোন তারা কিন্তু এই জিনিসগুলো শিখাই দিতে পারেন। এই জিনিসগুলো শিখে আসবেন অবশ্যই। সিরিয়াসলি এগুলো মাচ নিডেড। এগুলো এখানে ঠেকে শেখার থেকে আগে থেকে শিখে আসেন। আমি বলব যে এটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো আমরা শেষ করছি। যারা কিনা কমেন্ট করেছেন, যাদেরকে রিপ্লাই দিতে পেরেছি, যাদের রিপ্লাই দিতে পারিনি, আমি বলব যে আপনারা কেউ মন খারাপ করবেন না। আমরা অবশ্যই আবারও লাইভ সেশনে আপু এবং ভাইয়াকে পাবো। তখন আপনাদেরকে অবশ্যই আমি প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ তমা আপু, থ্যাংক ইউ সোহান ভাই, সময় দিয়েছেন। সো আমাদের ইনশাআল্লাহ নেক্সট লাইভ সেশনে আপনাদেরকে পাবো এবং যারা কিনা দেখছেন তাদেরকেও আমরা ইনশাআল্লাহ পাবো। সো আর কথা বাড়াচ্ছি না। তাহলে সবাই ভালো থাকেন। সবাই সাবধানে থাকেন। আর কোভিড সিচুয়েশন হচ্ছে একটু খারাপ হচ্ছে। সবাই সেফটি মেইনটেইন করবেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ এগেইন। হোপ টু সি ইউ অল। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।